এই আবির, আমার কোমর থেকে হাত সরা, সরা বলছি। তোর সমস্যা কি? এইভাবে গায়ে পড়ছিস কেন? আপনি বোঝেন না কেন? আমার আপনাকে ভালো লাগে। আপনার চোখ, আপনার ঠোঁট, আপনার গাল, সবেতে আমার নেশা ধরে যায়। ইচ্ছে হয় আপনাকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো আদর করতে, তারপর খাটে শুইয়ে আপনাকে। এই থাম থাম থাম, যথেষ্ট বলে ফেলেছিস। আর না, আমি যে তোর বড় বোন, সে খেয়াল আছে তোর? বড় বোনের সাথে তুই এইসব করতে চাস? লজ্জা করে না? ধুর, আমার বড় বোন কই? আমার বন্ধুর বড় বোন। সে একই হলো। আমি তোর বন্ধুর বড় বোন মানে তো তোরও বড় বোন, মানে বোনই। তোর লজ্জা করে না বন্ধুর বোনের সাথে এইসব চিন্তা করতে? মোটেও না। বন্ধুর বোন তো আর নিজের বোন নয়, তার সাথে রোমান্স করতে আবার লজ্জা কিসের? আসুন না, আপাতত মনে হচ্ছে আশেপাশে কেউ নেই। আপনার চুলের গন্ধ আমাকে মাতাল করে দিচ্ছে। আমি আপনার চুলের গন্ধ নিতে চাই, কোমর জড়িয়ে ধরতে চাই, কমলার কুয়ার মতো ঠোঁট দুটিতে চুমু দিতে চাই চুষে চুষে, আর গাল দুটো। আবির, বেশি বেশি করছিস কিন্তু। ছাড় ছাড় আমাকে। আমি কিন্তু রায়হানকে ডাকবো, বলবো দেখ তোর বন্ধুর কাণ্ড। রায়হান যদি জানতে পারে তুই বন্ধু হয়ে ওর বোনের সাথে এইসব করছিস, তবে কিন্তু তোকে আর বাসাতেই ঢুকতে দিবে না। তাই নাকি? দেখি তো দেখি, ডাকুন ওকে। ওই তো, ওই তো মা এসে গেছে। দেখো না মা, এই আবিরটা সেই কখন থেকে। কি? খালাম্মা এসে গেছে? আজকে শেষ। এই ডাইনি আমার গলাই কেটে নেবে। কে জানে শুনতে পেয়েছে কিনা। এই বলে আবির দ্রুত নীলাকে ছেড়ে দিল। আবির নীলাকে ছাড়তেই নীলা দৌড়ে পালালো। আবির চোখ বুঝে আল্লাহকে ডাকছে। নীলার মা রিহানা বেগম ভীষণ দজ্জাল মহিলা। আজ হয়তো তার আর রক্ষা নেই, কিন্তু কিছুক্ষণ পেরিয়ে গেলেও কারণ সাড়া না পেয়ে সে চোখ খুলে হা হয়ে রইল। নীলা তাকে বোকা বানিয়ে পালিয়েছে, সামনে কেউই নেই। আবির মনে মনে বলল, আজ পালিয়ে বেঁচেছ, কিন্তু কদিন বাঁচবে সুন্দরী? তোমাকে আমার জালে ধরা দিতেই হবে। আবির মাস্টার্সের ছাত্র, বাবা একজন ধনী ব্যবসায়ী। এছাড়া পরিবারের আছে ছোট বোন ঋতু আর ছোট ভাই আয়ান। দুজনেই তারা ইন্টারে পড়ে। আর আবিরের প্রাণপ্রিয় বন্ধু হচ্ছে রায়হান। রায়হান মধ্যবিত্ত ঘরের ছেলে। তার বাবা নেই, জন্মের পরই তাদের ছেড়ে চলে গেছে অন্য মহিলাকে বিয়ে করে। এরপর রায়হানের মা রেহানা বেগম অনেক কষ্ট করে বড় মেয়ে নীলা আর ছেলে রায়হানকে পড়ালেখা করিয়ে বড় করে। রেহানা বেগম আপাতত ভালো পাত্র খুঁজছেন মেয়েকে বিয়ে দিতে। অপরদিকে আবির আর রায়হান হচ্ছে জানে জিগার দোস্ত। কেউ কাউকে ছাড়া কিছু বোঝে না। বন্ধুত্বের সুবাদে প্রায় রায়হানের বাসায় যাওয়া হয় আবিরের। আর এভাবেই ধীরে ধীরে রায়হানের বোন নীলাকে মনে লেগে যায় আবিরের। যদিও সে বয়সে তার 5 থেকে 6 বছরের বড়, কিন্তু এটা আবিরের কিছু আসে যায় না। সে নীলাকে পছন্দ করে, হয়তো ভালোবাসে, এটাই বড় কথা। নীলা প্রথম প্রথম বুঝতো না, তবে এখন সবই বুঝে, আর বিরক্তও বটে। কিন্তু আবির তাদের সবভাবে আর্থিক সহযোগিতা করে এসেছে। বিপদে আপদে পাশে থাকছে, তাই কিছু বলতেও পারছে না। আবার ভাইয়েরা তো ভালো বন্ধু, তাদের সম্পর্ক নষ্ট হবে সে ভেবেও কাউকে জানাতে পারছে না। এদিকে আবিরের দুষ্টুমির মাত্রা যেন দিন দিন বেড়ে চলেছে। ওই আবির, কিরে, আজ এত সকাল সকাল ভার্সিটিতে? তুই তো এত সকালে আসিস না। আরে বস, তোর একটা হেল্প লাগবে। কত টাকা লাগবে? কোনো সমস্যা? তোর বেটা, তোর কি মনে হয় আমি শুধু আজীবন তোর কাছে টাকাই চাইবো? আমার অন্য কোনো হেল্প লাগতে পারে না টাকার বিষয় ছাড়া। আচ্ছা বল। দোস্ত, তুই জানিস আমি একটা পার্ট টাইম জব করি, এটা একটা ছোট কোম্পানিতে। হ্যাঁ জানি তো। তা এখন কি সে কোম্পানির মালিক হবি? ধর বেটা, কথা শোন আগে। ওই কোম্পানিতে আমার কলিগ শান্তা খুব সুন্দরী, ওকে আমি ভীষণ পছন্দ করে ফেলছি। না মানে ইয়ে মানে এখন এখন কি মালটাকে নিয়ে কক্সে যেতে চাস? ব্যবস্থা করব, নাকি মালটাকে পটাতে হবে তোর জন্য? দূর বেটা, তুই শালা 1 নম্বরের একটা ফাজিল। আমার কথাই বলতে দিলি না, আমাকে কথাই বলতে দিলি না। সব আগে আগে বুঝে যাস। ধ্যাত, তুই থাক, আমি গেলাম। আবির আর রায়হান ভার্সিটিতে একই বাইকে হেলান দিয়ে কথা বলছিল। আবিরের দুষ্টামিতে রায়হান চরম বিরক্তি নিয়ে চলে যেতে চাচ্ছিল। রায়হান সচরাচর এত রাগে না। আবির বুঝলো মামলা সিরিয়াস, তাই দ্রুত বাইক থেকে একটা লাফ দিয়ে নিচে নামলো। তারপর রায়হানের উদ্দেশ্যে একটা শীষ দিল। ওই হিরো, অত রাগ কিসের? পুরো কথা তো বলে যা। কিন্তু রায়হান দাঁড়ালো না, হন হন করে হেঁটে গেল। আবির দ্রুত হেঁটে এসে তাকে থামালো।
কিরে বন্ধু, এত রাগ তো স্বাস্থ্যের জন্য ভালো না। তো কি করব? একটা কথা বলতে গেলাম আর তুই মজা নিতে শুরু করে দিলি। আচ্ছা বল। কি আর বলবো, আমাদের কোম্পানি থেকে একটা ছোট খাটো ট্যুর আছে, শান্তাও যাবে। আমি যেতে চাচ্ছি, গেলে হয়তো আমরা কাছাকাছি আসার সুযোগ পাবো। কিন্তু বাড়িতে তো মা আর আপু একা, আর তুই তো জানিস আপুর উপর এলাকার ছেলেদের নজর আছে। তাই বলছিলাম আমি চলে গেলে সে কটা দিন তুই আমাদের বাড়িতে। কোনো সমস্যা নাই, তুই যতদিন খুশি বেড়া, আমি আছি। আমি থাকতে তোর বোনের দিকে কে নজর দিবে? ওর চোখ উপড়ে ফেলবো না? তোর বোন মানে তো আমারই বোন। আর নীলার উপর আমার জান থাকতে আমি আঁচড় পড়তে দিব না। নীলা আমার জান, আমি থাকতে আমার জানের দিকে আবার কেউ তাকাবে? তুই কোনো চিন্তা করিস না। আমি নীলা তোর জান। আবির আর কিছু বলতে যাবে, দেখে রায়হান তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সে বুঝলো উত্তেজনার ঠেলায় বেশি বলে ফেলেছে। সে প্রথমে ভেবেছে রায়হানের ব্যক্তিগত কোনো সাহায্য, কিন্তু পরে যখন শুনলো নীলাদের বাড়িতে থাকতে হবে, সে খুশিতে দিশেহারা হয়ে যায় আর আবল তাবল বলে ফেলে। যে মেয়েকে সে ভালোবাসে তার কাছাকাছি থাকার সুযোগ পেলে সে কি কখনো না করতে পারে? সে তো ভাবতেই পারেনি এমন একটা অফার পাবে। কিন্তু রায়হান হাঁ হয়ে তাকে জিজ্ঞেস করায় সে দ্রুত কথা ঘুরিয়ে ফেলে। আরে ধুর, আমার জান হতে যাবে কেন? আমার জান বড় আপু। আপু আমাকে কত ভালোবাসে। তুই বললি না এলাকার ছেলেরা নজর দিবে? উত্তেজনায় বলে ফেলেছি। এত উত্তেজনা ভালো না। যাই হোক বন্ধু, ধন্যবাদ। আমি জানতাম তুই আমাকে কখনো না করতে পারবি না। যাক, তবে নিশ্চিন্তে রওনা দিতে পারবো। তুই সন্ধ্যার আগেই বাড়ি চলে যাস। আমি মাকে ফোন করে বলে দিচ্ছি রান্না করে রাখবে। এই না, আন্টিকে প্যারা দিস না আবার। আমি কিছু অর্ডার করে নিয়ে যাব নে। আজকে আমি ট্রিট দিব ওনাদের। ওকে, আচ্ছা দোস্ত, থাক তবে গেলাম। রায়হান চলে যায়। আবির বেজায় খুশি। সে দ্রুত ফুড পান্ডাতে তিনজনের রাতের খাবার অর্ডার করলো। তারপর বাসায় গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে হাত দিয়ে তা দিতে দিতে রেডি হচ্ছিল নতুন শার্ট প্যান্ট পরে। তখনই ঋতু রুমে ঢুকে অবাক হয়ে তাকিয়ে থাকে। কি হিরো, অত সাজাসাজি কিসের গো? চুলে অমন তা মেরে হাফ লেডিসের মতো সেজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? ঋতুর বাচ্চা, তোর মাথায় এমন চড় মারবো না 3 দিন পর্যন্ত চোখে মুখে অন্ধকার দেখবি। আমি হাফ লেডিসের মতো সাজছি। আচ্ছা না, যাও, মজা করছি। তা কই যাচ্ছ? যাচ্ছি একটু রায়হানদের বাড়িতে। ও থাকবে না তো, ওর মা বোন একা, তাই ওখানে যাব। নীলা আপুকে পাহারা দিতে? মানে কী সব উল্টাপাল্টা কথা? ও মা, তুমিই না বললাম মাত্র রায়ান ভাইয়া নেই তাই যাচ্ছ। তো পাহারা দিতেই তো যাচ্ছ। আর রায়হানদের বাড়িতে তো নীলা আপুই থাকে, তাই না? হয়েছে, এবার থাম মেরি মা। তোর যুক্তিবিদ্যার ক্লাস এবার অফ কর। আমি যাচ্ছি, বাবা আসলে বলে দিস। ঠিক আছে, যা, দেখিস আবার নীলার রুমে ঘুমিয়ে পড়িস না। তোর তো আবার গায়ে পড়া স্বভাব। ওরে ঋতুর বাচ্চা। আবির ঋতুর মাথায় একটা চাটি মেরে বের হয়ে যায়। ঋতু হাসতে থাকে। সে ভালো করেই বুঝে তার ভাই নীলাকে পছন্দ করে। হাতে ফুড প্যান্ডার 3টে বড় বড় প্যাকেট ঝুলিয়ে আবির বেশ ফুরফুরে মেজাজে রায়হানদের বাসার দরজার সামনে এসে দাঁড়ালো। ওর মুখে শয়তানি হাসি আর মনে চরম ফুর্তি। আবির 2বার বেল বাজাতেই ভেতরে ভারী পায়ের শব্দ পাওয়া গেল। রেহানা বেগম দরজা খুলতেই আবির মুচকি হাসি দিল। আন্টি আসসালামু আলাইকুম। রায়হান তো ট্যুরে গেল, আমাকে থাকতে বলে গেল। তাই ভাবলাম আপনার মা মেয়ে একা থাকবেন, রাতে আবার রান্নার ঝামেলা করবেন কেন? তাই গরম গরম খাসির কাচ্চি বিরিয়ানি নিয়ে সোজা চলে এলাম। ও মা, এত টাকা খরচ করে খাবার আনার কি দরকার ছিল বাবা? টাকা খরচ হবে কেন বলছেন? আমি আপনার ছেলে না? ছেলে মার জন্য খরচ করবে না? ওরে আমার জান বাচ্চা, তুই তো আমার ছেলেই। আয়, ভেতরে আয়। আবির জুতো খুলে ঘরের ভেতর পা রাখতেই ড্রয়িং রুমের কোণ থেকে নীলা বের হয়ে এলো। আবিরকে দেখেই ওর চোখ দুটোর আগে ছোট ছোট হয়ে গেল। তুই তুই আবার এত রাতে আমাদের বাসায় কি করিস আবির? আর কিসের বিরিয়ানি এনেছিস? ওরে আমার মিষ্টি বড় আপুরে, কেমন আছেন বলেন? রায়হান নেই তো, তাই আপনাকে পাহারা দিতে এলাম। দেখেন আপনার জন্য একদম গরম গরম বিরিয়ানি এনেছি। আমাকে পাহারা দিতে তোকে কে বলেছে শুনি?
রায়হান তোকে আসতে বলেছে মানেই তুই হুট করে চলে আসবি? তুই একদম নাটক করবি না আবির, বেশি গায়ে পড়ার চেষ্টা করবি না বলে দিলাম। আহা আপু, রাগ করছো কেন? আমি তো ভালো মনেই এলাম, তুমি এভাবে চিল্লাচ্ছ কেন বলো তো? ভালো মনে এসেছিস না ছাই, তোর শয়তানি বুদ্ধি আমার জানা আছে। তুই আমার বাসার আশেপাশে ঘুরঘুর করবি না আর কখনো। এই নীলা, তুই আবিরের সাথে ওভাবে চিল্লাস কেন রে? ছেলেটা কষ্ট করে তোদের জন্য খাবার নিয়ে এলো, আর তুই খামোখা ওর ওপর রেগে যাচ্ছিস। একটু ভালো ব্যবহার করতে পারিস না? মা, তুমি ওকে চেনো না, ও কতটা শয়তান আর ফাজিল তুমি ধারণাও করতে পারবে না। ও একদম ভালো সেজে নাটক করছে তোমার সামনে। আন্টি দেখুন, আমি কত ভালো মনে খাবার নিয়ে এলাম আর আপু আমাকে মিছামিছি বকছে। আমার মনটা একেবারে ভেঙে গেল আন্টি। আমি কি সত্যি এত খারাপ? তুই একদম কান দিবি না ওর কথায় আবির। আয়, টেবিলে বস। নীলা, প্লেট গ্লাস গুছিয়ে দে বলছি, আর একটুও চিল্লাবি না। মা, তুমি ওকেই সব সময় সাপোর্ট করো, আমার কথার কোনো দামই নেই তোমার কাছে। তুই বেশি কথা বলবি না নীলা, একবারে চুপচাপ প্লেট আনগে যা। নীলার আগে ফোঁস করতে করতে রান্নাঘরের দিকে গেল। আবির পেছন থেকে নীলাকে লক্ষ্য করে একটা মিষ্টি হাসি দিয়ে চোখ টিপল। নীলা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে ওর দিকে তাকিয়ে রইল। খাওয়ার টেবিলে রেহানা বেগম, নীলা আর আবির একসাথে খেতে বসলো। আবির নিজ হাতে বাটি থেকে খাসির বিরিয়ানি নীলার প্লেটে ঢেলে দিতে লাগলো। নাও আপু, বিরিয়ানিটা খেয়ে বলো কেমন হয়েছে। তোমার জন্য আমি বিশেষ করে একটু বেশি ঝাল দিতে বলেছি, জানি তো তোমার ঝাল পছন্দ। আমার কোনো বিরিয়ানি খাওয়ার শখ নেই, তুই নিজে খা। আর আমাকে তুই এত সাদাসাদি করছিস কেন শুনি? মতলবটা কি তোর আসলে? নীলা, চুপচাপ খা বলছি। আবির এত শখ করে তোর প্লেটে দিল, আর তুই মুখ বাঁকাচ্ছিস কেন? খাচ্ছি তো মা, তোমার আবির সোনা তো সব এনে দিয়েছে, আমি না খেলে আবার ওর মন খারাপ হবে। নীলা অনিচ্ছা সত্ত্বেও এক চামচ বিরিয়ানি মুখে নিল। মুখে দিতে ওর পুরো মুখ লাল হয়ে গেল আর চোখ দিয়ে টপটপ করে জল পড়তে লাগলো। বিরিয়ানিতে জঘন্য রকমের কাঁচামরিচ বাটা মেশানো ছিল। আহ উফ, এত ঝাল! ও মা গো, পানি পানি দাও কেউ, আমার জিভ পুড়ে গেল রে মা। ও মা, কি হলো আপু, এত ঝাল লাগছে? দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে আমার হাত দিয়ে পানি খাইয়ে দিচ্ছি, কোনো চিন্তা করো না। আবির দ্রুত গ্লাসে পানি নিয়ে নীলার মুখের খুব কাছে চলে গেল। সে এক হাত দিয়ে নীলার চিবুক ধরে গ্লাসটা ওর ঠোঁটে লাগাতে গেল। নীলা এক ঝটকায় আবিরের হাত সরিয়ে দিল, কিন্তু আবির নীলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করলো। কেমন লাগলো বড় আপু? আমার সাথে লাগতে আসার শাস্তি এটা। আরও কত কি খাবে সামনে, দেখো। এখন ঠান্ডা পানি খেয়ে শান্ত হও। তুই একটা চরম হারাবি আবির, তোকে আমি দেখে নিব। তুই আমাকে ইচ্ছে করে এই ঝাল খাইয়েছিস, তাই না? কি যে বলো আপু, আমি তো তোমায় ভালোবেসে দিয়েছি। তোর ভালোবাসা তোর কাছে রাখ, আমাকে আর একবারও বিরিয়ানি খেতে ডাকবি না। নীলার আগে একেবারে অন্ধ হয়ে টেবিলের নিচ দিয়ে নিজের পা তুলে আবিরের পায়ে সজোরে একটা কষে লাথি মারলো। ও মা গো, বাবারে, আমার পা গেল। কি হলো রে আবির, চিৎকার দিলি কেন? কি হয়েছে তোর? না আন্টি, কিছু না। বিরিয়ানির মাংসটা এত নরম যে আনন্দে গলার ভেতর আটকে গিয়েছিল। খুব আরাম পেয়েছি আন্টি। খুব তো আরাম পাচ্ছিস, এখন চুপচাপ খা আর একদম চিল্লাবি না। আপু, তুমি এত রাগী কেন বলো তো? একটু হেসে কথা বললে কি ক্ষতি হয়? তোর সাথে হেসে কথা বলার কোনো দরকার আমার নেই, তুই নিজের চরকায় তেল দে। আহ নীলা, কখন থেকে শুরু করেছিস? ছেলেটাকে একটু খেতে দে শান্তি মতো। তোর ঝগড়া এবার থামা। খা আবির, খা বাবা। হোয়াট? আমি ঝগড়া করছি? মা তুমি না। হে হে হে। রাত 11টা। খাওয়ার পর্ব শেষ করে রেহানা বেগম ড্রয়িং রুমের সোফায় আবিরের জন্য একটা বালিশার চাদর এনে দিলেন। আবির বাবা, তুই আজ এই সোফাতেই শো। ঘর তো দুটোই, একটাতে আমি আর অন্যটাতে নীলা শোই। কোনো অসুবিধা হবে না তো তোর? আরে আন্টি, কি যে বলেন না, এই সোফাটা তো একদম রাজকীয়। আমার কোনো কষ্টই হবে না, আপনি নিশ্চিন্তে ঘুমাতে চান। ঠিক আছে বাবা, তুই দরজার খিলটা ভালো করে দিস। নীলা, তুইও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়, কাল সকালে আবার তোকে উঠতে হবে। হ্যালো বস, আমি আমার ঘরের দরজা ভেতর থেকে ডবল লক করে ঘুমাবো। কোনো শয়তান যেন ভুলেও আমার ঘরের দিকে না আসে, কড়া পাহারা থাকবে আজ।
ওরে বাবা, এত ভয় পাচ্ছ কেন আপু? আমি তো খুব ভালো ছেলে, সোফাতেই চুপচাপ শুয়ে থাকবো। তুই ভালো ছেলে? শয়তানের বড় ভাই তুই। তোকে আমি চিনি না ভেবেছিস? এত অবিশ্বাস ভালো না আপু, ঘুমাতে যাও, নয়তো সকালে উঠতে পারবে না। তোর উপদেশ আমাকে দিতে হবে না। তুই সোফায় থাক, আর খবরদার রাত বিরাতে ওঠে ড্রয়িং রুমে হাঁটাচলা করবি না। নীলা আবিরের দিকে এক চোখ বাঁকিয়ে তাকিয়ে গট করে নিজের রুমে ঢুকে সজোরে দরজা আটকে দিল। খট করে লকের শব্দ পাওয়া গেল। আবির সোফায় শুয়ে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে মনে মনে শয়তানি চাল বুনতে লাগলো। এরপর পকেট থেকে ঘরের এক গাদা চাবি রিং বের করলো, যেটা সে সন্ধ্যায় আসার সময় সবার অলক্ষ্যে নীলার ঘরের বাইরে থেকে খুলে এনেছিল। সুন্দরী নীলা, তুমি ভাবছো লক করে বেঁচে গেলে? তোমার এই ছোট্ট আবির ভাই কিন্তু সব চাবির মাস্টার। আজ রাতে তোমার সাথে রোমান্স না করে আমি ঘুমাচ্ছি না। দেখি কত বড় তালা লাগাতে পারো। রাত তখন প্রায় 1টার কাছাকাছি। পুরো বাড়ি নিঝুম শান্ত। রেহানা বেগমের রুম থেকে নাক ডাকার হালকা শব্দ পাওয়া যাচ্ছে। আবির অতি সাবধানে সোফা থেকে উঠল। সে টিপ টিপ করে হেঁটে নীলার দরজার সামনে গিয়ে দাঁড়ালো। পকেট থেকে সেই চাবি বের করে খুব সাবধানে লকের মধ্যে ঢোকালো। খট করে একদম হালকা শব্দ হয়ে দরজাটা খুলে গেল। আবির বিড়ালের মতো চুপচাপ ঘরের ভেতরে পা রাখলো আর পেছনে দরজাটা ভিড়িয়ে দিল। ঘরের ভিতরে হালকা নীল রঙের নাইট ল্যাম্প চলছিল। বিছানায় নীলা এক পাশে কাত হয়ে একেবারে পরীর মতো ঘুমিয়ে আছে। ওর ওড়নাটা এক পাশে সরে গেছে আর চুলগুলো বালিশের উপর ছড়িয়ে রয়েছে। আবির মুগ্ধ হয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। ওরে আমার সুন্দরী রে, ঘুমালে তো একবারে লক্ষ্মী মেয়ে মানুষ লাগে, কিন্তু জাগলেই চণ্ডী রূপ, যেন একেবারে তেঁতুল গাছের শাকচুন্নি। ওফ, এত সুন্দর কেন গো তুমি আমার জান পাখি? আবির ধীর পায়ে বিছানার পাশে গিয়ে বসলো। সে নীলার মুখের উপর থেকে চুলের কয়েকটা গাছি আলতো করে সরিয়ে দিল। নীলার গরম নিঃশ্বাস আবিরের হাতের উপর পড়তেই আবিরের বুকের ভেতর রক্ত টকবক করে উঠল। সে আর নিজেকে ধরে রাখতে না পেরে নীলার কানের কাছে মুখ নিয়ে আলতো করে ফু দিল। উফ মা, ফ্যান বন্ধ করো না, এত হাওয়া আসছে কোথা থেকে? আবির এবার হালকা হেসে নীলার এক গাল নিজের 2 আঙ্গুল দিয়ে আলতো করে চিমটি কাটলো। নীলা চমকে উঠে এক ঝটকায় চোখ খুলল। সামনে আবিরের হাসি মুখ দেখে নীলার বুকের ভেতর ধক করে উঠল। সে চিৎকারের জন্য মুখ খুলতেই আবির চট করে নিজের একটা হাত নীলার মুখের উপর চেপে ধরলো। চুপ, একদম চিল্লাবে না, আন্টি কিন্তু পাশে ঘুমাচ্ছে। চিল্লালে কিন্তু দুজনকেই একসাথে ধরবে, তখন কি জবাব দেবে বলো? আবির, তুই কোন সাহসে আমার ঘরে ঢুকলি? তুই চাবি পেলি কোথায়? বের হ আমার ঘর থেকে এক্ষুনি। বের হতে আসিনি গো বড় আপু, তোমাকে একটু দেখতে এলাম। রাতে তো আমাকে ভালো করে দেখতেই দিলে না, এত হিংসা কেন গো তোমার? তুই একটা নির্লজ্জ, বেহায়া, চরম ফাজিল ছেলে। তোকে আমি আজ মেরেই ফেলবো। তুই ভেবেছিস আমি চিৎকার করব না বলে তুই যা খুশি করবি? আহা, চিল্লাচ্ছ কেন? আমি তো তোমার কাছে একটু বসতে এলাম। তোমার সুবাসটা খুব মিষ্টি জানো। মুখ সামলে কথা বল আবির, তুই আমার ছোট ভাইয়ের মতো। লজ্জা করে না তোর এসব বলতে? আমি কোনো ছোট ভাই নই, আমি তোমাকে ভালোবাসি, ব্যাস এটাই সত্যি। তোর ভালোবাসা তুই তোর পকেটে রাখ। এক্ষুনি বের হবি নাকি আমি মাকে ডেকে তুলবো? ডাকো ডাকো, আন্টি এসে দেখলে কিন্তু ভাববে আমরা অন্য কিছু করছিলাম, তখন বিয়ে দেওয়া ছাড়া উপায় থাকবে না। তুই একটা চরম নোংরা ছেলে আবির, তোকে আমি ছাড়বো না। নীলা বিছানা থেকে একটা ভারী বালিশ তুলে নিয়ে আবিরকে সজোরে পেটাতে শুরু করলো। আবির বালিশে মার খেয়েও হেসে হেসে নীলার উপর ঝুঁকে পড়লো। মারো, যত ইচ্ছে মারো, তোমার এই মারের মধ্যেও কত আনন্দ জানো। মারো, আরও জোরে মারো। থামবি তুই? থামবি? আমার গায়ে পড়তে এলে কিন্তু আমি বোটে নিয়ে আসবো, তোর রক্ত গড়িয়ে দেবো আজ। বটি আনলেও আমি সরব না, তোমার হাতে মরাও তো ভাগ্য বড় আপু। ফাজলামি বন্ধ কর আবির, গায়ে হাত দিবি না একদম। গায়ে হাত না দিলে তো আর রোমান্স হয় না আপু। কিসের রোমান্স শুনি? তুই জানিস তুই কি করছিস? রায়হান জানতে পারলে তোকে জ্যান্ত পুঁতে ফেলবে। রায়হান জানলে জানবে, আমি তো ওর বোন জামাই হব আর কিছুদিন পরে। তোর তো আস্পর্ধা দিন দিন বেড়েই চলেছে। তোকে আমি সত্যি সত্যি আজ মারবো। নীলার ঘরের ভেতরে এই বালিশের মারামারি আর ফিসফিসানির মাঝে হঠাৎ করে ড্রয়িং রুমে কাচের গ্লাস পড়ার শব্দ হলো। সাথে সাথেই রেহানা বেগমের কড়া গলার আওয়াজ পাওয়া গেল। কে?
কে ওখানে? নীলা, তুই জেগে আছিস কেন রে? ড্রয়িং রুমে কিসের শব্দ হলো? শব্দ শুনেই নীলার মুখের সব রং উড়ে গেল। শব্দ শুনেই নীলার মুখের সব রং উবে গেল। আবিরও চমকে উঠে নীলার দিকে তাকালো। দুজনেরই বুকের ধূপ পোকানি 10 গুণ বেড়ে গেল। হায় হায়, মা মনে হয় উঠে গেছে। তুই এখন কি করবি আবির? মা তোকে দেখলে তোকে জ্যান্ত কেটে ফেলবে, আর আমাকেও ত্যায্য করবে। এখন কি হবে আমাদের? ভয় পেও না জান, আমি আছি তো, কিচ্ছু হবে না। জান বলবি না একদম। কোথায় লুকাবি বল? আলমারির ভেতরে যাবি? থাক, আলমারি তো ছোট। না না, আলমারি খুললে শব্দ হবে। আমি খাটের নিচে ঢুকছি, তুমি সোজা শুয়ে পড়ো। তাড়াতাড়ি ঢুক, একটুও যেন দেখা না যায় তোকে। আবির সময় নষ্ট না করে চট করে সাপের মতো সোজা নীলার খাটে নিচে ঢুকে গেল। নীলা দ্রুত নিজের বিছানায় চাদর সোজা করে ঘুমানোর নাটক করে শুয়ে পড়ল। ঠিক তখনই নীলার দরজায় ধূপধাপ ধাক্কা পড়ল। নীলা, নীলা রে, ভেতর থেকে কিসের শব্দ হচ্ছিল রে? তুই কার সাথে কথা বলছিলি? দরজা খোলা তো। ও মা, তুমি এত রাতে? কি হয়েছে? আমি তো ঘুমাচ্ছিলাম, তুমি এত চিল্লাচ্ছ কেন? ঘুমোচ্ছিলি? তা ঘরের ভেতর অমন ধূপধাপ শব্দ হলো কেন? আবির সোফায় ঘুমাচ্ছে তো, আমি কিন্তু শুনলাম কেউ কথা বলছে। হ্যাঁ মা, ও তো সোফাতেই আছে। আমি স্বপ্ন দেখে খাট থেকে বালিশ ফেলে দিয়েছিলাম, তাই শব্দ হয়েছে। তুমি খামোখা ভয় পাচ্ছ, গিয়ে ঘুমাও তো। এসব উল্টাপাল্টা স্বপ্ন দেখা বন্ধ কর। যাই, আমি একটু পানি খেয়ে আসি। ড্রয়িং রুমটা ও কেমন যেন অন্ধকার লাগছে। পানি খেয়ে সোজা শুয়ে পড়ো মা, এত রাত জেগে থাকলে প্রেশার বাড়বে। তুই দরজায় খিল দে আবির, আমি আসছি। রেহানা বেগম রান্নাঘরের দিকে চলে গেলেন। নীলা এক দীর্ঘশ্বাস ফেলে খাটের দিকে তাকালো। এদিকে নীলার খাটের নিচে অনেক দিনের পুরনো ধুলোবালি জমেছিল। সেই ধুলো আবিরের নাকে ঢুকতেই নাকে মারাত্মক চুলকানি শুরু হলো। নীলা আপু, ওই নীলা আপু, আমার হাঁচি আসছে। উফ, আমি তো মরে যাব এখন। খবরদার আবির, হাঁচি দিবি না বলছি। মা কিন্তু রান্নাঘরে পানি খাচ্ছে, একটা হাঁচি দিলে সব শেষ। মা আমাদের দুজনকে কেটে ফেলবে। আমি কি করব? ধুলোয় আমার নাক ফেটে যাচ্ছে। আহ, হাঁচু আর ধরে রাখতে পারছি না। একদম না, নাক চেপে ধর, না হলে আমি তোকে এখন লাথি মেরে বের করব। নাক চেপে করেও কাজ হচ্ছে না আপু, হাঁচি এসে গেছে। ঠিক যেমনই আবিরের হাঁচি বের হতে গেল, নীলা কোনো উপায় না পেয়ে চট করে খাটের নিচে ঢুকে আবিরের মুখের উপর নিজের দুটো নরম হাত শক্ত করে চেপে ধরল। কিন্তু আবির সুযোগ বুঝে নীলার হাত দুটো সোজা টেনে ধরে নীলাকে নিজের একেবারে বুকের উপর নামিয়ে আনলো। নীলা আচমকা আবিরের বুকের উপর পড়ে গেল। ও ফাবির, ছাড়, কি করছিস তুই? মা বাইরে দাঁড়িয়ে আছে, একটু লজ্জা নেই তোর? চুপ একদম। 1 ইঞ্চি নড়লে আমি এখনই জোরে হাঁচি দেব আর চিৎকার করব, পুরো বাড়ি মাথায় তুলব। তুই সত্যি একটা জঘন্য ব্ল্যাকমেইলার আবির। তুই এইভাবে আমাকে জিম্মি করছিস? কি করব বলো? তুমি তো সোজা আঙুলে ঘি তুলতে দাও না, তাই একটু ব্ল্যাকমেল করতে হচ্ছে। তোর এই চালাকে আমি বের করছি, দাঁড়া। আগে মা যাক। মা যাক আর না যাক, তুমি তো আমার বুকেই আছো, এটা কম কিসের বলো? আবির, একদম গা ঘেঁষে থাকবি না, তোর হাত সরা বলছি। সরাবো না, তুমি যত সরতে বলবে আমি তত কাছে আসবো। ঠিক তখনই রান্নাঘর থেকে রেহানা বেগমের পায়ের শব্দ আবার ঘরের দিকে আসতে লাগলো। নীলা, তোর ঘরে কি বিড়াল ঢুকলো নাকি রে? আবার কিসের ফুসফুস শব্দ? কিসের খুসখুস আওয়াজ হচ্ছে ভেতরে? মিয়াও মিয়াও, মা একটা কালো বিড়াল জানলায় এসে ডাকছে। আমি তাড়িয়ে দিচ্ছি, তুমি যাও, চিন্তা করো না। ধুর, এই বিড়ালগুলোর জন্য শান্তিতে ঘুমোনোও যায় না। তাড়িয়ে দে ওটাকে, সকাল হলে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেব। হ্যাঁ মা, আমি তাড়িয়ে দিচ্ছি, তুমি গিয়ে ঘুমাও প্লিজ। ঠিক আছে, দরজা ভালো করে লক করিস। রেহানা বেগম নিজের রুমে গিয়ে সশব্দে দরজা বন্ধ করে দিলেন। এবার পুরো ঘর শান্ত। খাটের নিচে আবির আর নীলা একেবারে ঘনিষ্ঠ হয়ে শুয়ে আছে। নীলা দুটো হাত দিয়ে আবিরের শার্টের কলার চেপে ধরে আছে, আর আবির নীলার উন্মুক্ত কোমর শক্ত করে চেপে ধরে আছে। আবির নীলার খুব কাছে এলো, ওর গরম নিঃশ্বাস নীলার ঠোঁটে আছড়ে পড়তে লাগলো। বিড়ালের সুরে ভালোই ডাকতে পারো তো বড় আপু, কিন্তু আমার এই বুকের বিড়ালটাকে সামলাবে কে বলো? ও তো শুধু তোমাকেই চায়। আবির প্লিজ ছাড় আমাকে, এইভাবে গায়ে পড়িস না, আমার খুব অস্বস্তি হচ্ছে, তুই দূরে সর। দূরত্ব তো অনেক হলো নীলা, আর কত দূরে ঠেলবে আমাকে? তোমার কি একটু দয়া হয় না আমার উপর?
তোর ছোট আবির, এইসব ফাজলামি বন্ধ কর। তোর এসব কথা শুনতে আমার একদম ভালো লাগে না। মিথ্যে বলছো তুমি। তোমার চোখের দিকে তাকালেই আমি বুঝি তুমিও একদম উড়িয়ে দিতে পারো না। তুই নিজের মন গড়া গল্প বানাচ্ছিস। আমি তোকে ভাই ছাড়া কিছু ভাবি না। ভাই? কোন ভাই এত রাতে বোনকে এভাবে জড়িয়ে ধরে খাটের নিচে শুয়ে থাকে বলো তো? তুই বাধ্য করেছিস আমাকে। তুই ব্ল্যাকমেল না করলে আমি কখনো এখানে আসতাম না। কিন্তু এখন তো এসেছো, এখন অন্তত সত্যিটা স্বীকার করো। কিসের সত্যি? তুই একটা উন্মাদ, তোকে বুঝিয়ে লাভ নেই। তোমাকে আমি ছাড়তে আসিনি নীলা। তুমি হাজারবার আমাকে দূরে ঠেলো, হাজারবার গালি দাও, কিন্তু তোমার এই ঠোঁট, তোমার এই গাল, তোমার এই পুরো শরীরটা একদিন আমারই হবে। আমি তোমাকে আমার বউ বানিয়েই ছাড়বো। তুই আমার চেয়ে 5 বছরের ছোট আবির। লোকজন কি বলবে খেয়াল আছে? তারা আমাদের থুতু দিবে। লোকে কি বলবে তা দিয়ে আবিরের ভালোবাসা চলে না। আমি তোমাকে ভালোবাসি, ব্যাস এটাই শেষ কথা। আর ছোট ভাই বলে লাভ নেই। আমি তোমাকে জড়িয়ে ধরে রাখার মতো যথেষ্ট বড় এবং পুরুষ হয়ে গেছি। প্রমাণ দেব? আবির না, একদম না। তুই কি করছিস? আবির এক ঝটকায় নীলার চিবুকটা ধরে ওর কমলার কোয়ার মতো মিষ্টি ঠোঁট দুটোর উপর নিজের ঠোঁট চেপে ধরল। নীলা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ওর শরীরটা থরথর করে কেঁপে উঠল। নীলা আবিরকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আবিরের কড়া আলিঙ্গনের কাছে ওর সব জোর যেন হাওয়ায় মিলিয়ে গেল। আবির কয়েক সেকেন্ড ধরে নীলাকে এক পরম তৃপ্তির চুমু দিয়ে আস্তে করে ছেড়ে দিল। নীলার মুখ লাল হয়ে একেবারে আগুনের মতো গরম হয়ে গেছে। ওর বুকের ক্রাপনটা দ্রুত ওঠানামা করছিল। তুই তুই আমার সাথে এটা করার সাহস কিভাবে পেলি আবির? তুই আমার অনিচ্ছায় আমাকে চুমু দিলি। অধিকার আদায় করে নিলাম বড় আপু। ভালোবাসা ভিক্ষা করে পাওয়া যায় না, কেড়ে নিতে হয়। এবার চলো খাটের নিচ থেকে বের হই, নাকি এখানেই সারা রাত কাটাবে আমাদের বুকে মাথা রেখে? তুই একটা পশু, তুই একটা জানোয়ার। তোর মুখ দেখতে চাই না আমি। পশু বলো আর জানোয়ার বলো, এই আবির কিন্তু তোমারই কপালে লেখা আছে। থামবি তুই? একদম মুখ খুলবি না। নীলা এক ধাক্কায় আবিরকে সরিয়ে খাটের নিচ থেকে গলগল করে বের হয়ে এলো। ওর জামা কিছুটা অগোছালো হয়ে গিয়েছিল। সে দ্রুত জামা ঠিক করে আবিরের দিকে রাগী নজরে তাকালো। তোর ফাজলামের সীমা পার হয়ে গেছে আবির। তুই এক্ষুনি আমার ঘর থেকে বের হ, না হলে আমি সত্যি চেঁচিয়ে মাকে ডেকে তুলবো। তখন যা হওয়ার হবে। আমি আর পরোয়া করি না। আচ্ছা বাবা, যাচ্ছি। রাগ করার কি আছে? আজকে রাতের ট্রিটটা কিন্তু দারুণ ছিল, বিশেষ করে ওই বিড়াল ডাকা আর চুমোটা। তোকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো একদিন। বের হ বলছি, আর কখনো আমার ঘরের দিকে পা বাড়াবি না। আবার আসবো বড় আপু। কাল রাতেও কিন্তু চাবি আমার কাছেই থাকবে। তোকে আমি কাল বিষ খাইয়ে মারবো। বের হ। আবির মুচকি হেসে নীলার কপালে আবার একটা ছোট চুমু এঁকে দিয়ে এক দৌড়ে ঘরের বাইরে বের হয়ে সোজা ড্রয়িং রুমের সোফায় গিয়ে শুয়ে পড়ল। নীলা নিজের ঘরের দরজাটা লক করে দিয়ে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। ওর বুকের ভেতরটা তখনও অসম্ভব জোরে ধুকপুক করছিল, আর ঠোঁটে আবিরের সেই কড়া স্পর্শের গরম অনুভব হচ্ছিল। ফাজিল ছেলে কোথাকার! ফাজিল ছেলে একটা! এত বড় সাহস আমার গায়ে হাত দেয়, আমাকে চুমু দেয়! আমি তোকে কোনোদিন ক্ষমা করব না আবির। কিন্তু ওর এই পাগল করা ভালোবাসা কেন আমার মনটাকে এইভাবে তোলপাড় করে দিচ্ছে? না না নীলা, তুই ওর বড় বোনের বয়সী, তুই সব ভাবতে পারিস না। কিন্তু ও যখন আমার ঠোঁটে ঠোঁট রাখলো, আমি কি ভাবছি এসব? পাগল হয়ে যাব আমি। পরদিন সকাল 7টা। সকালের মিষ্টি রোদ ড্রয়িং রুমে এসে পড়েছে। রেহানা বেগম রান্নাঘরে চা বানাচ্ছিলেন। আবির সোফা থেকে উঠে চুলগুলো আশ্রে নীলার ঘরের দরজার দিকে তাকালো। ঠিক তখনই নীলা চোখ মুখ লাল করে ঘর থেকে বের হয়ে এলো। ওর পরনে নতুন একটা হলুদ রঙের কামিজ। আবিরকে দেখেই ওর চোখ দুটো আবার রাগে ছোট হয়ে গেল। গুড মর্নিং বড় আপু। কাল রাতে ঘুম কেমন হলো? কোনো বিড়াল টিড়াল এসে ডিস্টার্ব করেনি তো? শরীর স্বাস্থ্য ভালো তো? তোর মুখটা বন্ধ রাখ আবির। মা ভেতরে আছে। একটা ফালতু কথা বললে আজ তোর কপালে দুঃখ আছে। আমি তোকে ঝাঁটা দিয়ে পেটাবো। আহারে, এত সকালে মহারানীর রাগ দেখলে আমার চা খাওয়ার ইচ্ছাটাই বেড়ে যায়। একটু চা বানিয়ে দেবে আপু? তোমার হাতের মিষ্টি চা খাবো। তোকে আমি বিষ বানিয়ে দেব, খা গিয়ে। তোকে চা বানিয়ে দেওয়ার জন্য বসে আছি আমি। বিষ দিলেও আমি খাওয়া বন্ধ করব না আপু। তোমার হাতের বিষও আমার কাছে অমৃত মনে হবে। তুই ঢং বন্ধ করবি? তোর এই ফালতু মাখন মারা কথা শুনে
আমি আর গলবো না। গলতেই হবে আপু। কতদিন আর শক্ত হয়ে থাকবে বলো? আজীবন। তোকে আমি কোনোদিন পাত্তা দেব না। কি রে নীলা, সকালে উঠেই আবার আবিরের সাথে ঝগড়া শুরু করলি? তুই কি মানুষ হবি না কোনো দিন? ছেলেটা সকাল থেকে চুপচাপ বসে আছে আর তুই ওর ওপর চিল্লাচ্ছিস। মা তুমি শোনো, ও আমাকে সারাক্ষণ জ্বালাচ্ছে। ও ভালো ছেলে না। তুই একদম ফালতু কথা বলবি না। আবির কত ভালো ছেলে আমি জানি। তুই গিয়ে নাস্তা দে। ছাড়ুন তো আন্টি, বড় আপু তো আমাকে ভালোবাসেই এরকম বকা দেয়। আমি তো কিছু মনে করি না। ওনার বকা শুনতে আমার খুব ভালো লাগে। কি? আমি তোকে ভালোবাসি? তুই তুই কত বড় মিথ্যাবাদী! মা ও বানিয়ে বানিয়ে বলছে। আহ নীলা, চুপ কর তো। আবির, তুই চা খা বাবা। আর শোন, আজ কিন্তু তোকে দুপুরে আমাদের এখানেই খেতে হবে। আমি তোর পছন্দের মতো মাছের কালিয়া রাখবো। একদম না করবি না। আন্টি, আপনি সত্যি গ্রেট। আপনার মতো শাশুড়ি, আন্টি পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি অবশ্যই থাকবো। আর আপু আমার পাশে বসে আমাকে বেড়ে দেবে। তোর মুখে আমি ছাই ঢেলে দিব। তোকে খাবার বেড়ে দেওয়ার কোনো দরকার আমার নেই। নীলা, তুই আবার মুখে মুখে তর্ক করছিস। যা রান্নাঘরে গিয়ে রুটি বেল। যাচ্ছি মা। তোমার এই সোনা ছেলেকে তুমি মাথায় তুলে রাখো। একদিন বুঝবে ও কত বড় চোর। নীলা আবিরের কথা শুনে মনে মনে ফোঁস করতে করতে রান্নাঘরের দিকে গেল। সে বুঝতে পারছিল না আগামী 2 দিন রায়হান বাড়িতে না আসা পর্যন্ত এই ফাজিল আবিরের হাত থেকে সে কিভাবে নিজের মনার শরীরকে বাঁচাবে। আর অপরদিকে আবির সোফায় বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে মনে মনে নীলাকে আর কোন কোন ফাঁদে ফেলা যায় সেজন্য নতুন শয়তানি চাল বুনতে লাগলো। দুপুর 12টা। রেহানা বেগম সকাল থেকে ঘরদোর একদম পরিষ্কার করে রেখেছেন। কিচেনে পোলাও, খাসির রেজালা আর ফিরনির সুবাসে মম করছে। আবির সোফায় শুয়ে মোবাইলে গেম খেলছিল। এমন সময় নীলার বেডরুমের দরজা খুলে গেল। নীলা একটা লাল সবুজ মেশানো সুতির শাড়ি পরে ধীর পায়ে বের হয়ে এলো। ওর হালকা সাজ, ভেজা চুল আর শাড়ির আঁচলটা কাঁধে আলতো করে ফেলা। আবিরের চোখ নীলার উপর পড়তেই গেমের স্ক্রিনের দিকে চোখ রাখা আর সম্ভব হলো না। সে একদম হাঁ করে তাকিয়ে রইল। ওরে আমার রূপবতী রে, আজ হঠাৎ এত সাজগোজ কেন? বড় আপু, কোনো রাজকুমার আসছে নাকি তোমায় উড়িয়ে নিয়ে যেতে? তোর জেনে কাজ কি ফাজিল ছেলে? আমি সাজবো নাকি ছেঁড়া কাপড় পরে থাকবো সেটা আমার ব্যাপার। তুই নিজের চরকায় তেল দে তো। না মানে, শাড়িটাতে ভারী মিষ্টি লাগছে তোমায়, কিন্তু সাজটা যেন কার জন্য? মনটা খটকা মারছে আপু। আরে আবির, তোকে তো বলা হয়নি আজ দুপুরে এক নামকরা বিজনেসম্যানের ছেলে আসছে নীলাকে দেখতে। ছেলে নাকি খুব বড় লোক, দুটো নিজস্ব গাড়ি আছে, আর ছেলে নিজেই নীলাকে পছন্দ করেছে। রেহানা বেগমের কথা শুনে আবিরের মুখের হাসি 1 সেকেন্ডেই গায়েব হয়ে গেল। চোখের দৃষ্টি নিমিষে আগ্নেয়গিরির মতো গরম হয়ে উঠল। সে সোফা থেকে উঠে দাঁড়িয়ে নীলার দিকে এক নজরে তাকালো। রায়হান তো তাকে এই ব্যাপারে কিছু বলল না, হয়তো ভুলে গেছে। নিজেকে সামলে নিয়ে আবির হেসে দিল। তাই নাকি আন্টি? পাত্র আসছে, খুব ভালো কথা। তা আন্টি, বরপক্ষের জন্য কি আমি দরজায় দাঁড়িয়ে ফুল ছিটাবো, নাকি নিজ হাতে তাদের পা ধুইয়ে দেব? তোর ফুল ছিটানো লাগবে না। তুই একদম চুপচাপ একটা কোণে বসে থাকবি, নয়তো নিজের বাসায় চলে যা। তোর এখানে কোনো কাজ নেই। বাহ আপু, কাল রাতে খাটের নিচে বিড়াল ডেকে আমার বুকে মাথা রাখলে, আর আজ দুপুরে পাত্রের সামনে আমাকে তাড়িয়ে দিতে চাইছো। এত জলদি রং বদলাও কিভাবে বলো তো? মুখ সামলে কথা বল আবির। মা কিন্তু কিচেনেই আছে। তুই কাল রাতের কথা তুলবি না একদম। আমি তোকে ইচ্ছে করে ওসব করিনি, তুই বাধ্য করেছিলিস। বাধ্য করেছি কি করিনি সেটা বড় কথা নয় আপু। আসল কথা হলো, ওই গাড়ির ফুটানি দেখানো পাত্রকে আমি আজ এমন সাইজ করব যে জীবনে আর কোনোদিন এই বাড়ির নাম মুখে আনবে না। তুই কোনো উল্টাপাল্টা কাজ করবি না আবির, সাবধান করে দিচ্ছি। আমার জীবনের সব ভালো জিনিস তুই নষ্ট করতে পারিস না। দেখি না কে কাকে নষ্ট করে। পাত্র আসুক আগে। ঠিক দুপুর 1টা বাজে দরজায় বেল বাজলো। রেহানা বেগম ব্যস্ত হয়ে দরজা খুলতেই ভেতরে ঢুকলো পাত্র ইমতিয়াজ এবং ওর অহংকারী মা। ইমতিয়াজের গায়ে চকচকে ব্লেজার, চোখে দামি চশমা আর হাতে দামি ঘড়ি।
সে যেন মাটিতে পা ফেলতেই কষ্ট পাচ্ছে এমন এক ভাব নিয়ে ড্রয়িং রুমে এলো। আন্টি আসসালামু আলাইকুম। উফ, আপনাদের এই অলিগুলিতে গাড়ি ঢোকানো যে কত কঠিন। আমার মার্সিডিজটার নিচে একটু স্ক্র্যাচ পড়ে গেল মনে হয়। ভ্যারি অকওয়ার্ড। ও বাবা, খুব কষ্ট হয়েছে বুঝি। এসো এসো, সোফায় বসো। নীলা, ড্রিঙ্কস আন। ইমতিয়াজ সোফায় বসতেই আবির ওর সোজা পাশে গিয়ে ধপ করে বসলো এবং ইমতিয়াজের ব্লেজারের হাতে নিজের হাতটা কষে মুছে দিল। ঠিক তখনই নীলা হাতের ট্রেতে জুস আর মিষ্টি নিয়ে ড্রয়িং রুমে এলো। এক্সকিউজ মি, হু আর ইউ? আমার 4 লাখ টাকার ইতালি থেকে আনা ব্লেজারে হাত মুছছেন কেন আপনি? আরে ভাইজান, রাগ করছেন কেন? রান্নাঘর থেকে রসগোল্লা খেয়ে হাতটা একটু আঠালো হয়েছিল তো, তাই ভালো কাপড় দেখে মুছে নিলাম। 4 লাখ টাকা বলেছেন, তাই এত দামি ব্লেজার পরে সাধারণ মানুষের বাসায় কি মনে করে? আই এম ইমতিয়াজ, লন্ডনে বিজনেস ইকোনমিক্স মাস্টার্স করেছি। এখন বাবার 4টা রেস্টুরেন্ট আর রিয়েল অ্যাসেস্টের বিজনেস সামলাচ্ছি। অ্যান্ড ইউ, আপনি কি করেন? নীলাদের হোম সার্ভেন্ট নাকি? হোম সার্ভেন্ট? ভাইজান, আমি এই বাড়ির হবু জামাই এবং বিশেষ পাহারাদার, মানে নীলা আপুর ভালোবাসার বিশেষ ডাইরেক্টর। নীলা আবিরের কথা শুনতে পেয়ে আবিরের দিকে খুনের নজরে তাকালো, কিন্তু পাত্রের সামনে নিজের রাগ চেপে রেখেও মুখে এক কৃত্রিম মিষ্টি হাসি ফুটিয়ে তুলল। ইমতিয়াজ সাহেব, জুসটা নিন প্লিজ। আপনার আসতে খুব কষ্ট হয়েছে তাই না? ও নীলা, থ্যাংক ইউ সো মাচ। তোমার মতো সুন্দর মেয়ের হাতের জুস পেলে সব কষ্ট দূর হয়ে যায়। বাই দ্য ওয়ে, তোমার এই ছোট্ট ভাইটি কিন্তু খুব অভদ্র, ওলট পালট বলছে আসার পর থেকে। আরে না না ইমতিয়াজ সাহেব, ও তো ছোট মানুষ, একটু পাগলামি করে। আপনি ওর কথায় কান দেবেন না। তা বলুন, আপনার লন্ডনের দিনগুলো কেমন কেটেছে? আমি কিন্তু ওখানে পড়াশোনা করতে খুব আগ্রহী। নীলা ইচ্ছা করে আবিরকে জ্বালানোর জন্য ইমতিয়াজের খুব কাছে গিয়ে বসলো এবং ওর দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হেসে কথা বলতে লাগলো। আবিরের বুকের ভেতর তখন রাগে আর হিংসায় আগুন জ্বলছিল। সে দাঁতে দাঁত চেপে একটা শয়তানি চাল বলল। সে ট্রের উপর থেকে গরম ফিরনির বাটিটা একেবারে আলতো করে ইমতিয়াজের প্যান্টের কোলের উপর এক ঝটকায় উল্টে দিল। ও শিট, মাই গড, হট ফিরিনি। উফ, পড়ে গেল। আমার ব্রেন পটেটো চিপস হয়ে গেল। কি হলো? এত গরম ফিরনি আপনার একদম সেনসিটিভ জায়গায় পড়ে গেল? আহারে আন্টি, তাড়াতাড়ি ঠান্ডা পানি আনেন। ভাইজানের প্যান্ট খুলে ডেটল দিতে হবে। বন্ধ করুন, আপনার ফাজলামি বন্ধ করুন। ইউ রুড বয়। নীলা, তোমাদের বাড়িতে কি কোনো ম্যানার্স নেই? একটা ছোটো ছেলে ভাবে ড্রয়িং রুমে যা তা করছে আর তোমরা দেখে হাসছো। আবির, তুই এটা কি করলি? তুই ইচ্ছে করে ফিরনিটা ওনার গায়ে ফেলেছিস? কি যে বলো আপু, ট্রেটা কেমন যেন কাঁপছিল, তাই হাত পিছলে পড়ে গেল। তা ভাইজান, 4 লাখ টাকার ব্লেজার তো বাঁচলো, এখন 4000 টাকার প্যান্টটার জন্য এত চিল্লাচ্ছেন কেন? মা, চলো এখান থেকে। এরা বড় আনকালচার্ড পরিবার, একটা ছোট্ট বাচ্চাকে সামলাতে পারে না। আমি এই মেয়েকে বিয়ে করব না। ইমতিয়াজ আর ওর মা রাগে ফোঁস করতে করতে দরজার দিকে এক দৌড়ে চলে গেল। রেহানা বেগম পিছনে পিছনে পিছাতে লাগলেন মাফ চাওয়ার জন্য। ড্রয়িং রুমে শুধু আবির আর নীলা একা দাঁড়িয়ে রইল। পাত্রপক্ষ চলে যেতেই নীলার রাগে একেবারে আগ্নেয়গিরি হয়ে আবিরের দিকে তেড়ে এলো। রেহানা বেগম মন খারাপ করে রুমে চলে গেলেন। তিনি তত বেশি অবাকও হননি। এ তো রোজকার ঘটনা, কিছু না কিছু ঝামেলা হবেই ওর বিয়ের কথা তুললে। ওর শাড়ির আঁচল মেঝেতে লুটোপুটি খাচ্ছিল। তুই একটা পশু পাখির চেয়েও জঘন্য আবির। তুই ইচ্ছে করে ইমতিয়াজ সাহেবের গায়ে ফিরনি ঢেলেছিস। তুই আমার বিয়েটা ভেঙে দিলি। হ্যাঁ, ঢেলেছি। 100 বার ঢালবো, 1000 বার ঢালবো। ওই লম্বু ফোটানিবাস লোকটার সাথে তুমি মিষ্টি মিষ্টি হেসে কথা বলছিলে কেন? ওনার 4 লাখ টাকার ব্লেজার আছে দেখে খুব মন গলে যাচ্ছিল, তাই না? ওনার যাই থাকুক না কেন, তোর কি? তুই কে আমাকে আটকানোর? তুই আমার বর নাকি আমার বাবা? বর নই, কিন্তু বর হওয়ার যোগ্যতা আমারই আছে। আর ওই ফালতু ইমতিয়াজ যদি আবার এই বাড়ির সীমানায় পা রাখে, তবে এবার ফিরনি নয়, ওর মাথায় গরম তেল ঢালবো। তুই আমাকে ভয় দেখাচ্ছিস আবির? তুই ভেবেছিস তুই এসব ফাজলামি করলে আমি তোকে ভালোবেসে ফেলবো? আমি তোকে কোনোদিন পছন্দ করব না। তুই আমার চোখে একটা ফাজিল ছোট ভাই ছাড়া আর কিছুই না। ছোট ভাই? আবার ছোট ভাই বলছো? আসো তো দেখি ছোট ভাই কি করতে পারে, তা তোমায় ভালো করে বুঝিয়ে দেই। আবির এক ঝটকায় নীলার হাত শক্ত করে ধরে ওকে সোজা টেনে নীলার বেডরুমে নিয়ে গেল আর সজোরে ড্রেসিং টেবিলের দরজায় পিঠ ঠেকিয়ে আবির এক ঝটকায়
নীলার হাত শক্ত করে ধরে ওকে সোজা টেনে নীলার বেডরুমে নিয়ে গেল আর সজোরে ড্রেসিং রুমের দরজায় পিঠ ঠেকিয়ে নীলাকে আটকে ফেললো। নীলা চমকে উঠে আবিরের বুকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আবির ওর দুই হাত নীলার মাথার উপর ড্রেসিং রুমের কাঠের আয়নায় কষে চেপে ধরলো। আবির ছাড়, কি করছিস তুই? মা কিন্তু বাইরেই আছে। তুই পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছি। তোমার ওই রূপ দেখে, ওই মিষ্টি হাসি দেখে আমি সত্যি পাগল হয়ে গেছি। এত সাজ কার জন্য নীলা? আমার জন্য তো কোনোদিন এভাবে শাড়ি পরে সামনে এলে না। আমি কার জন্য সাজবো সেটা তোর কাছে জবাব দেব না। তুই আমাকে ছাড় বলছি, আমার হাত ব্যথা করছে। হাত ব্যথা করছে? কিন্তু আমার যে বুকটা ছিঁড়ে যাচ্ছে নীলা। তুমি যখন অন্য কোনো পুরুষের সাথে হেসে হেসে কথা বলো তখন মনে হয় আমার বুকের ভেতর কেউ গরম তলোয়ার ঢুকিয়ে দিচ্ছে। তুমি তা বুঝবে না। তোর ভালোবাসা একটা রোগ আবির। আমি ভালোবাসা কি বলছি? এটা তো ভালোবাসাও না, এটা স্রেফ একটা পাগলামি। তুই আমাকে জিম্মি করতে পারবি না। সর আমার ওপর থেকে। সরব না। আজ তোমাকে সাজের পূর্ণতা দিয়েই ছাড়বো। আবির হঠাৎ করে হাঁটু গেড়ে নীলার সামনে নিচে বসে পড়ল। নীলার শাড়ির কুচিগুলো সামান্য অগোছালো হয়ে গিয়েছিল। আবির নিজের হাত দিয়ে আলতো করে নীলার শাড়ির কুচিগুলো ধরে আবার সোজা করে নীলার নাভির নিচে কষে গুজে দিতে লাগলো। আবিরের হাতের গরম স্পর্শ নীলার পেটে লাগতেই নীলার শরীরটা থরথর করে কেঁপে উঠল। আবির না, তুই কি করছিস? শাড়িতে হাত দিবি না, ছাড়। একদম চুপ নীলা। তোমার শাড়ির কুচি ঠিক করার অধিকার শুধু আমার। কোনো টিমতিয়াজকে যদি আশেপাশে দেখি তবে তাকে আমি জ্যান্ত পুড়িয়ে ফেলবো। আবির শাড়ির কুচি গুজে দিয়ে সোজা দাঁড়িয়ে গেল। সে নীলার খুব কাছে এলো। নীলার চোখ দুটো ভয়ে আর এক অজানা শিহরণে বন্ধ হয়ে এলো। আবির নীলার কানে নিচে ওর সাদা ধবধবে ঘাড়ে নিজের গরম ঠোঁট শক্ত করে চেপে ধরলো। আবির সেখানে একটা হালকা কামড় বসিয়ে দিল। আবির, তুই আমাকে কামড় দিলি? উফ, তুই একটা পশু। এই কামড়ের দাগটা দেখে যেন তোমার মনে থাকে নীলা, তুমি শুধু আবিরের। এই ঘাড়ে, এই ঠোঁটে, এই শরীরে শুধু আবিরের চিহ্ন থাকবে, আর কারো নাম এখানে লেখা হবে না। তোর চিহ্ন তোর কাছে তুই রাখ। তুই আমাকে ভয় দেখিয়ে কখনো নিজের করতে পারবি না। আমি তোকে কোনোদিন পছন্দ করব না। বের হ আমার ঘর থেকে। সময় বলবে বড় আপু, পছন্দ তুমি করবেই, শুধু একটু সময়ের অপেক্ষা। আবির এক শয়তানি হাসি দিয়ে নীলার কপালে আবার হালকা চুমু খেয়ে ড্রেসিং রুম থেকে বের হয়ে গেল। নীলা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে নিজের ঘাড়ে হাত দিল। আবিরের দাঁতের হালকা দাগ আর গরম স্পর্শটা তখনও জলজল করছিল। ওর চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু মনের গভীর কোণে কেমন যেন এক তোলপাড় শুরু হয়ে গিয়েছিল, যা সে কিছুতেই অস্বীকার করতে পারছিল না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই আকাশের মুখ কালো হয়ে এলো। কাল বৈশাখী ঝড়ের পূর্বাভাস নিয়ে চারদিক অন্ধকার হয়ে গেল। প্রচন্ড বেগে বাতাস বইতে লাগলো আর সাথে সাথে বিজলি চমকাতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ডালপালা ভেঙে পড়ার শব্দ আর তুমুল বৃষ্টি শুরু হলো। ঝড়ের বেগে নীলার বাসার টিনের চালের এক পাশে কেমন যেন মর্মর শব্দ হতে লাগলো এবং ছাদ থেকে ধূপধাপ করে নীলার ঘরের কোণে পানি পড়তে শুরু করলো। ও মা রে, কি ঝড় এলো রে! নীলা, তোর ঘরের কোণ দিয়ে পানি পড়ছে রে। চালের টিন মনে হয় উড়ে গেছে। এখন কি হবে? রায়হানও তো বাড়ি নেই। মা, পানি তো মেঝেতে ছড়িয়ে যাচ্ছে। আলমারির কাপড় ভিজে যাবে তো। কি করি এখন? ঠিক তখনই আবির সোফা থেকে উঠে দাঁড়িয়ে পরনের শার্টটা এক ঝটকায় খুলে ফেললো। ওর বুকের পেশিগুলো দেখা দিল। এরপর ও তোয়ালে দিয়ে কোমরে বেঁধে রেহানা বেগমের দিকে তাকালো। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি ছাদে গিয়ে চালের টিনটা ইট দিয়ে চেপে দিয়ে আসছি আর পলিথিন বেঁধে দিচ্ছি। তুই ছাদে যাবি এই ঝড়ের মধ্যে? পাগল হয়ে গেছিস আবির? প্রচন্ড বিজলি চমকাচ্ছে। যদি বজ্রপাত হয়, তুই কি মরতে চাস? বাহ আপু, আমার জন্য এত চিন্তা। মরলে মরবো, তোমার জন্য মরবো, আর তোমার জন্য মরলে আমার বেহেশ যাওয়া নিশ্চিত। ফাজলামি বন্ধ কর আবির। আমি তোর জন্য চিন্তা করছি না। মা ভয় পাচ্ছে তাই বলছি। তুই যাবি না ছাদে। তোমার এই ভণ্ডামি আমি বুঝি আপু। তুমি বাইরে যতই রাগ দেখাও, মনে মনে আমাকে নিয়ে যে ভয় পাও তা আমি জানি। আন্টি, আমি আসছি। আবির কারোর কথা না শুনে পলিথিন আর একটা ইট হাতে নিয়ে সিঁড়ি দিয়ে এক দৌড়ে ছাদে চলে গেল। বাইরে তখন মুষলধারে বৃষ্টি আর হাড় কাঁপানো ঠান্ডা বাতাস। ছাদের উপর দাঁড়িয়ে আবির বাতাসের ধাক্কা সামলে
টিনের চালের উপর ইট চাপা দিতে লাগলো। নিচে দাঁড়িয়ে নীলা ছাদের দিকে তাকিয়েছিল। বিজলির আলোয় আবিরকে ভিজে একসার হতে দেখে নীলার বুকটা কেমন যেন ছ্যাদ করে উঠল। ছেলেটা সত্যিই পাগল, এত ঝড়ের মধ্যে ছাদে গেল, যদি কিছু হয়ে যায়। উফ, আমার এত চিন্তা হচ্ছে কেন ওর জন্য। ও মরলে তো আমারই শাস্তি কমে, কিন্তু না না, ছি, কি ভাবছি আমি এসব। ওর কিছু হওয়া যাবে না। আমি একটা মানুষের মৃত্যু কামনা করি কি করে? প্রায় আধা ঘন্টা পর আবির চালের কাজ শেষ করে সিঁড়ি দিয়ে নেমে এলো। ওর পুরো শরীর দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল, চুলগুলো মুখের উপর লেপ্টে ছিল, আর ঠোঁট দুটো ঠান্ডায় নীল হয়ে কাঁপছিল। সে ধীর পায়ে ভেতরে এসে দাঁড়ালো। ওরে বাবা আবির, তুই তো একবারে ভিজে কাক হয়ে গেছিস রে। নীলা, তাড়াতাড়ি তোয়ালে আন, ওর মাথাটা মুছে দে। আমি তোর জন্য গরম চা বানিয়ে আনি গে বাবা। রেহানা বেগম রান্নাঘরের দিকে যেতেই নীলা একটা বড় তোয়ালে নিয়ে আবিরের সামনে এসে দাঁড়ালো। ওর চোখে কড়া রাগ থাকলেও ভেতরে ছিল এক অদ্ভুত ব্যাকুলতা। তোকে কে বলেছিল এই ঝড়ের মধ্যে ছাদে যেতে? তুই কি নিজেকে হিরো ভাবিস? পুরো শরীর তো একদম বরফ হয়ে গেছে। যদি নিউমোনিয়া হয়? তোমার জন্য যদি নিউমোনিয়া হয়ে মরেও যাই আপু, তবে আমার আফসোস থাকবে না। তুমি অন্তত তোয়ালে দিয়ে আমার মাথাটা তো মুছে দিচ্ছ। বেশি বকবক করবি না, চুপচাপ দাঁড়া। নীলা তোয়ালে দিয়ে আবিরের মাথা আর চুল আলতো করে মুছে দিতে লাগলো। আবিরের ভেজা চুলের পানির ফোঁটা নীলার গালে আর শাড়িতে এসে পড়ছিল। নীলা যখন আবিরের কপাল মুছছিল, আবির হঠাৎ করে নীলার কোমর ধরে এক ঝটকায় নীলাকে একদম নিজের ভিজে বুকের উপর টেনে আনলো। ঠিক সেই মুহূর্তে পুরো এলাকার বিদ্যুৎ চলে গেল। চারদিকে এক নিমিষে ঘোর অন্ধকারে ডুবে গেল। শুধু বাইরের ঝড়ের শব্দ আর বিজলির ক্ষণিক আলোয় ঘরের ভেতরটা দেখা যাচ্ছিল। নীলা আচমকা আবিরের ভিজে বুকের উপর এসে আছড়ে পড়ল। ওর শাড়ি নিমিষে আবিরের গায়ের পানিতে ভিজে একাকার হয়ে গেল। আবির, ছাড় আমাকে, চারদিক অন্ধকার। তুই কি করছিস? মা যে কোনো সময় চলে আসবে। মা চা বানাচ্ছে আপু। এখন পুরো অন্ধকার, আমাদের কেউ দেখতে পাচ্ছে না। তুই ভিজে আছিস আবির, আমার শাড়ি ভিজে যাচ্ছে, ছেড়ে দে বলছি। ভিজুক না আপু, তোমার এই শক্ত মনটা যেমন বরফের মতো জমে আছে, আজ এই বৃষ্টির পানিতে একটু গলে যাক না। আবির প্লিজ, এইভাবে গায়ে পড়িস না, আমার খুব ভয় করছে। কিসের ভয় নীলা? আমি তো তোমায় কোনো ক্ষতি করব না। আমি শুধু তোমায় ভালোবাসতে চাই, একটু ভালোবাসতে দেবে না? বিজলির আলোয় আবির নীলার মুখের দিকে তাকালো। নীলার ঠোঁট দুটো ঠান্ডায় হালকা কাঁপছিল। আবির নিজেকে আর ধরে রাখতে পারল না। সে নীলার কাঁধ থেকে শাড়ির আঁচলটা পুরোপুরি নিচে ফেলে দিল। নীলার উন্মুক্ত পিঠে আবিরের বরফের মতো ঠান্ডা হাতের আঙ্গুলগুলো আলতো করে আঁচড় কাটতে লাগলো। উফ আবির, আবির ঠান্ডা, খুব ঠান্ডা লাগছে, হাত সরা। ঠান্ডা লাগছে? দাঁড়াও, আমি তোমায় গরম করে দিচ্ছি। আবির নীলার পিঠ সোজা নিজের বুকের সাথে চিপে ধরে নীলার গলায় আর ঘাড়ে নিজের গরম নিঃশ্বাস ফেলতে লাগলো। সে নীলার ঘাড়ে কড়া কড়া চুমু দিতে লাগলো। নীলার শরীর অবশ হয়ে আসছিল। সে আবিরের কাঁধ শক্ত করে চেপে ধরলো, ধাক্কা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ওর হাত দুটো যেন আর কোনো জোর পাচ্ছিল না। আবির, তুই খুব খারাপ, তুই আমাকে এভাবে দুর্বল করে দিচ্ছিস। আমি তোকে পছন্দ করি না, সত্যি বলছি, করি না। সত্যি বলছো? তবে তোমার এই বুকটা এত জোরে ধুকপুক করছে কেন নীলা? কেন তোমার হাত আমার শার্টটা চেপে ধরে আছে? উত্তর দাও। কারণ আমি ভয় পাচ্ছি, তুই আমাকে ছেড়ে দে। ভয় পেও না নীলা, এই আবির জীবিত থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেবে না। তুমি শুধু আমার হয়ে যাও, শুধু আমার। আবির অন্ধকারের মধ্যেই নীলার ঠোঁট দুটো নিজের ঠোঁটের ভেতর টেনে নিল। এবার আর হালকা চুমু নয়, একেবারে গভীর কড়া আর তৃষ্ণাত্মক চুমু। নীলা কয়েক সেকেন্ড হাত পা ছুড়ল, কিন্তু আবিরের কড়া আলিঙ্গন ওর সব প্রতিরোধ ভেঙে গুড়িয়ে দিল। নীলা যেন অন্ধকারের স্রোতে ভেসে যেতে লাগলো। আবিরের হাত নীলার কোমর থেকে আরো নিচে নেমে আসছিল। নীলার শ্বাস প্রশ্বাস দ্রুত থেকে দ্রুততর হতে লাগলো। ঠিক তখনই রান্নাঘর থেকে রেহানা বেগমের হ্যারিকেন হাতে বের হওয়ার শব্দ পাওয়া গেল। নীলা, নীলা রে, কোথায় গেলি? ম্যাচ বক্সটা কোথায় রেখেছিস? এই লোডশেডিং এর জন্য কিছুই দেখা যাচ্ছে না। মায়ের গলা শুনেই নীলা যেন এক ঝটকায় ফ্যান্টাসির দুনিয়া থেকে বাস্তবে ফিরে এলো। সে আবিরকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সে দ্রুত নিজের শাড়ির আঁচল টেনে কাঁধে তুলে নিল এবং ওড়না ঠিক করলো। মা, আমি এখানে ড্রয়িং রুমে আমি ম্যাচ নিয়ে আসছি। নীলা এক দৌড়ে রান্নাঘরের দিকে চলে গেল। ও
ওর বুকটা তখনও কামারের হাঁপড়ের মতো উঠানামা করছিল। আবির অন্ধকারে দাঁড়িয়ে নিজের ঠোঁট দুটো জিভ দিয়ে চেটে একটা তৃপ্তির হাসি দিল। উফ, বড় আপুর মিষ্টি ঠোঁটের স্বাদটা কিন্তু দিন দিন আরও করা হচ্ছে। আজ না বললে কি হবে, কাল তো তোমায় আমার বুকেই আসতে হবে নীলা। রাত 11টা। কাল বৈশাখী ঝড় কমে এসেছে, কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টি তখনও চলছে। বিদ্যুৎ ফিরে এসেছে। রেহানা বেগম নিজের রুমে ঘুমাতে চলে গেছেন। আবির ড্রয়িং রুমের সোফায় শুয়ে শুয়ে ভাবছিল আজ রাতে নীলার ঘরে ঢুকে কিভাবে আবার নতুন রোম্যান্স চালানো যায়। সে পকেট থেকে চাবিটা বের করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। তারপর রুমে ঢুকেই নীলাকে জড়িয়ে ধরে চুমু দিতে লাগলো। নীলা ধস্তাধস্তি করছিল। ঠিক এমন সময় হঠাৎ করে বাসার মূল দরজায় সজর একবার নয়, পরপর 3-4 বার। এত রাতে আবার কে এলো? ওই ইমতিয়াজ বেটা আবার প্যান্ট বদলে এলো নাকি? নীলার ঘরের দরজা খুলে গেল। নীলাও বেশ অবাক হয়ে বের হয়ে এলো। আবির আর নীলা দুজন দুজনের দিকে তাকালো। নীলা এক দৌড়ে গিয়ে দরজার আইহোল দিয়ে বাইরে তাকালো। বাইরে তাকাতেই নীলার মুখে সব রক্ত যেন জমে বরফ হয়ে গেল। কারণ নীলার রুমটাই দরজার সামনে আগে পড়বে, ড্রয়িং রুমটা পেছনে, ওদের মায়ের ঘর পেরিয়ে। এখন সেখান দিয়ে গেলে ঝামেলা বাঁধবে। রায়হান বুঝে যাবে আবির নীলার রুমে। হায় আল্লাহ, আবির, রায়হান ফিরে এসেছে। রায়হান দরজায় দাঁড়িয়ে আছে। কি রায়হান? ও তো পরশুদিন আসার কথা ছিল, আজ এত রাতে হঠাৎ কোথা থেকে এলো? আমি কি জানি, ট্যুর শেষ করে সারপ্রাইজ দিতে এসেছে মনে হয়। এখন কি হবে? রায়হান তোকে এই রাতে আমার রুমে দেখলে তোকে আর আমাকে দুজনকে কেটে নদীতে ভাসিয়ে দেবে। তুই এখানে কি করছিস? তার কি উত্তর দিবি? আরে শান্ত হও আপু, শান্ত হও। বলবে আমি তোমায় পাহারা দিতে এসেছি। তুই ছাই পাহারা দিতে এসেছিস। তোর পরনে শুধু একটা তোয়ালে আর শার্টের বোতাম খোলা। ও তোকে দেখলেই বুঝে যাবে কি হচ্ছিল এখানে। তাড়াতাড়ি লুকা কোথাও, জলদি। কোথায় লুকাবো বলো? খাটের নিচে তো কাল গিয়েছিলাম, আজ তো ধরে ফেলবে। আর লুকাবো কেন? ওই তো পাঠালো এই বাসায়। তোর কোনো আক্কেল নেই? তুই সোজা আমার বেডরুমে ঢুক, জলদি, এক ফোঁটাও শব্দ করবি না। নীলা আবিরকে ধাক্কা দিতে দিতে নিজের বেডরুমে নিয়ে গিয়ে বাথরুমের ভেতরে ঢুকিয়ে সজোরে বাথরুমের দরজা লক করে দিল। আবির বাথরুমের শাওয়ারের নিচে দাঁড়িয়ে রইল আর হাসতে লাগলো। নীলা দ্রুত ড্রয়িং রুমে গিয়ে দরজার খিল খুলল। সামনে রায়হান ট্রাভেল ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে ক্লান্তির ছাপ। কিরে নীলা, এত সময় লাগছে দরজা খুলতে? তোরা কি ঘুমাচ্ছিলি নাকি? ও ভাইয়া, তুই হঠাৎ এত রাতে? আমাদের তো বলিস নি আসবি, আমরা তো ভয় পেয়ে গেছিলাম। আরে ট্যুরটা একদিন আগেই শেষ হয়ে গেল, তাই ভাবলাম রাতে ট্রেন ধরে চলে আসি। আম্মা কোথায়, ঘুমাচ্ছে? হ্যাঁ, মা অনেকক্ষণ হলো শুয়ে পড়েছে। তুই হাত মুখ ধুয়ে নে, আমি খাবার গরম করছি। না, আমি ট্রেনেই খেয়ে নিয়েছি। এখন শুধু করে একটা শাওয়ার নেব আর ঘুমাবো। প্রচুর ক্লান্তি লাগছে। আমি তোর ঘরের বাথরুমে যাচ্ছি ফ্রেশ হতে। রায়হানের কথা শুনে নীলার মাথার উপর যেন বাজ পড়লো। ওর পা দুটো কাঁপতে শুরু করলো। কি? আমার বাথরুমে যাবি? না না ভাইয়া, ওখানকার শাওয়ারটা আজ কাজ করছে না, প্লাম্পার কাল আসবে। তুই মার বাথরুমে যা না প্লিজ। কাজ করছে না মানে? আগে তো ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, আমি আম্মার বাথরুমেই যাচ্ছি। তুই আমার ব্যাগটা তোর ঘরে রাখতো। আর আবির কই? কোন রুমে? ও ঘুমাই, ওর তো থাকার কথা। হ্যাঁ হ্যাঁ, ও ঘুমায়। রায়হান রেহানা বেগমের ঘরের দিকে চলে যেতেই নীলা এক দীর্ঘশ্বাস ফেলল। ওর কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়ছিল। সে দ্রুত নিজের রুমে ঢুকে বাথরুমের দরজা খুলল। বাথরুমের ভেতরে আবির শাওয়ারের নিচে দাঁড়িয়ে বাথরুমের কল ছেড়ে দিয়েছিল। সে পুরো ভিজে একসার হয়ে গেছে। ওর চুল থেকে টপ টপ করে পানি পড়ছিল আর শার্টটা শরীরের সাথে একদম লেপ্টে গিয়েছিল। আবির, তুই কি পাগল? তুই শাওয়ার ছেড়ে দিয়েছিলিস কেন? তুই তো পুরো ভিজে শেষ। কি করব বলো আপু? রায়হান যদি বাথরুমের দরজায় কান দিয়ে শুনতো তবে তো আমার নিঃশ্বাসের শব্দ পেত, তাই পানির আওয়াজ বানিয়ে নিজেকে বাঁচালাম। দেখলে তো তোমার জন্য আমি কত কষ্ট সহ্য করছি। তুই একটা আস্ত গাধা আবির। এখন তোকে এই ভিজে অবস্থায় আমি কি করব? আমার ঘরে যদি তোকে রায়হান দেখে তবে আমাদের শেষ রক্ষা হবে না। কোনো চিন্তা করো না জান, তোমার এই ভিজে বরকে একটু তোয়ালে দিয়ে মুছে দাও, তারপর দেখো কি করি। তোকে আমি আবার তোয়ালে দিয়ে মোছাবো? তুই নিজে মুছতে পারিস না? আমার হাত দুটো ঠান্ডায় জমে গেছে আপু, নড়াতে পারছি না। তুমি মুছে না দিলে আমি এখনই জোরে হাঁচি দেব, আর হাঁচি দিলে রায়হান কিন্তু ওপাশ থেকে দৌড়ে আসবে। তুই আবার ব্ল্যাকমেল করছিস? তুই একটা মহা শয়তান আবির।
দাঁড়া তোকে দেখাচ্ছি। নীলা আলমারি থেকে একটা বড় তোয়ালে বের করে আবিরের কাছে গেল। ঘরের নীল আলোয় আবিরকে ভিজে অবস্থায় মারাত্মক আকর্ষণীয় লাগছিল। ওর বুক আর ভেজা চুলের পানির ফোঁটাগুলো যেন নীলাকে এক নতুন টানে টানছিল। নীলা তোয়ালে দিয়ে আবিরের বুক আর মুখ মুছতে শুরু করলো। আপু, তোমার হাত দুটো কিন্তু ভীষণ গরম, আমার খুব আরাম লাগছে জানো। চুপচাপ দাঁড়িয়ে থাক আবির, এক ফোঁটা কথা বলবি না। রায়হান আমার মনে হয় শাওয়ার নিয়ে ঘুমাচ্ছে। রায়হান ঘুমাচ্ছে তো কি হয়েছে, আমি তো আমার ভালোবাসার মানুষের কাছে আছি, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। ফালতু কথা বলবি না, তুই জামা কাপড় বদলে নে। বদলে নেব, কিন্তু আমার কাছে তো অন্য কোনো জামা নেই। রায়হানের একটা শার্ট এনে দাও। রায়হানের শার্ট আনতে গেলে ও যদি জেগে যায়, তোর এই ভিজে শার্টটাই শুকিয়ে দিচ্ছি ফ্যানের নিচে। নীলা আবিরের শার্টের বোতামগুলো একে একে খুলতে শুরু করলো। ওর আঙ্গুলগুলো যখন আবিরের খালি বুকের উপর ঠেকছিল, নীলা নিজের অজান্তেই শিউরে উঠছিল। আবির সুযোগ বুঝে নীলার দুই কোমর ধরে এক ঝটকায় নীলাকে নিজের সাথে জড়িয়ে বিছানার উপর সোজা শুয়ে দিল। আবির কি করছিস? ছাড় আমাকে, বিছানা ভিজে যাবে। ভিজুক না নীলা, আজ সারা রাত আমরা এই ভিজে বিছানাতেই কাটাবো। রায়হান পাশে আছে জানলে কি রোমান্সের কিকটা আরও বেশি পাওয়া যায় না? তুই পাগল হয়ে গেছিস আবির? রায়হান টের পেলে তোকে জ্যান্ত পুঁতে ফেলবে। তুই আমাকে ছাড়। সে পুঁতে ফেলবে, কিন্তু ওর বোনকে চুমু না দিয়ে আমি এখান থেকে 1 ইঞ্চিও সরছি না। আবির নীলার উপর ঝুঁকে পড়ল। ওর ভেজা চুল থেকে পানির ফোঁটাগুলো নীলার মুখের উপর ঠোঁটের উপর পড়তে লাগলো। আবির নীলার চোখের পাতায়, গালে আর চিবুকে আলতো করে ভিজে চুমু দিতে লাগলো। নীলা হাত দিয়ে আবিরের বুক ঠেলে সরানোর চেষ্টা করছিল, কিন্তু ওর ধাক্কার জোর যেন দিন দিন কমে আসছিল। আবির প্লিজ এমন করিস না। আমি তোকে কতবার বলবো আমি তোকে পছন্দ করি না? তুই আমার ছোট ভাইয়ের মতো। মিথ্যে বলছো নীলা, একদম মিথ্যে বলছো। যদি তুমি আমাকে পছন্দ নাই করতে, তবে আজকে ইমতিয়াজকে তাড়িয়ে দেওয়ার পর আমাকে ধাক্কা দিয়ে নিজের ঘর থেকে বের করে দিতে পারতে। কেন দিলে না? কেন আমার এই ভেজা চুমুগুলো শান্ত হয়ে সহ্য করছো? উত্তর দাও। কারণ আমি তো ভয় পাই, তুই ব্ল্যাকমেল করিস তাই। ভয় নয় নীলা, এটাকে বলে ভালোবাসা। তুমি নিজের মনকে যতই বোঝাও না কেন, তোমার এই শরীর, তোমার এই মন এখন আবিরের নাম জপছে। তুই স্বীকার না করলেও আমি জানি। আবির আবার নীলার ঠোঁটের উপর নিজের ঠোঁট চেপে ধরলো। এবার নীলা আর কোনো বাধা দিল না। ও 2 হাত দিয়ে আবিরের পিঠ শক্ত করে জড়িয়ে ধরলো। অন্ধকারে সেই নীল আলোয় পাশের ঘরে রায়হানের উপস্থিতি আর বাইরে বৃষ্টির মিষ্টি শব্দের মাঝে দুজন এক গভীর ও কড়া চুমুতে হারিয়ে গেল। নীলা মনের সাথে লড়াই করতে করতে যেন ক্লান্ত হয়ে পড়েছিল। সে আবিরের এই পাগল করা ভালোবাসাকে অস্বীকার করতে পারছিল না, আবার সমাজ আর বয়সের কথা ভেবে তা গ্রহণ করতেও পারছিল না। কয়েক মিনিট পর আবির আস্তে করে নীলার ঠোঁট জোড়া ছেড়ে দিল। নীলার চোখ দুটো তখনও বন্ধ। ওর বুক দ্রুত ওঠানামা করছে। দেখলে তো আপু, তোমার ঠোঁট কিন্তু কখনো মিথ্যা বলে না। তুমি আমাকে ভালোবাসো, শুধু স্বীকার করতে তোমার এত অহংকার। তুই তুই খুব খারাপ আবির, তুই আমাকে শেষ করে দিচ্ছিস। শেষ করছি না জান, তোমায় নতুন করে তৈরি করছি। এবার ঘুমিয়ে পড়ো আমার বুকে মাথা রেখে, কাল সকালে যা হওয়ার হবে। তোকে আমি কোনোদিন ক্ষমা করব না আবির, কিন্তু আজ রাতে আমাকে একটু জড়িয়ে ধরে রাখ। আমার খুব ভয় করছে। আমাকে যদি তোমার ভাইয়া ড্রয়িং রুমে খুঁজে না পায়, তখন ও অনেক আলসে, ওখানে এখন আর যাবে না। আচমকা সব কিছু কেমন যেন হয়ে গেল, আমার বুক ধুকপুক করছে। জড়িয়ে ধরো প্লিজ। আবির মুচকি হেসে নীলাকে ওর বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। নীলা আবিরের খালি বুকে নিজের মুখ লুকিয়ে এক অজানা শান্তিতে চোখ বুঝল। সারাদিনের সব রাগ, সব ঝগড়া যেন এই ভেজা রাতে আবিরের করা ভালোবাসার কাছে হেরে গেল। পরদিন সকাল 6টা, ভোরের আলো ফুটতেই নীলার চোখ খুলল। সামনে তাকাতেই সে দেখল আবির ওর এক হাত নিজের বুকের উপর রেখে শান্তিতে ঘুমোচ্ছে। নীলার মনে এক মুহূর্তের জন্য এক অদ্ভুত মিষ্টি অনুভূতি খেলে গেল। সে হাত বাড়িয়ে আবিরের কপাল থেকে ভিজে চুলগুলো সরিয়ে দিল। ফাজিল ছেলে একটা, এত শয়তানি করে পুরো রাত আমাকে নাচিয়ে ছাড়লো, কিন্তু ওর এই পাগল করা ভালোবাসার সামনে আমার সব কঠিন মন কিভাবে ভেঙে যায়। না না নীলা, তুই পাগল হয়ে যাচ্ছিস। রায়হান ওঠার আগে ওকে সরাতে হবে। নীলা ধীর পায়ে বিছানা থেকে উঠে আবিরকে ঠেলে তুলল। আবির ওঠ, সকাল হয়ে গেছে। রায়হান উঠে পড়লে বিপদ হবে। তাড়াতাড়ি ড্রয়িং রুমে গিয়ে সোফায় শো। উফ আপু, আর একটু ঘুমাতে দাও না। তোমার বুকের গন্ধটা এত মিষ্টি,
যে উঠতে ইচ্ছে করছে না। তোর ঠং থামাবি তুই? ওঠ বলছি। রায়হান কিন্তু উঠে পড়ছে মনে হয়। আবির চোখ ডলতে ডলতে উঠল আর এক দৌড়ে ড্রয়িং রুমের সোফায় গিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ার নাটক করলো। নীলা দ্রুত নিজের বিছানা গুছিয়ে কিচেনে গেল। কিছুক্ষণের মধ্যেই রায়হান ঘর থেকে বের হয়ে এলো, ওর হাতে চায়ের কাপ। কিরে নীলা, কাল রাতে ঘুম কেমন হলো? তোকে কিন্তু বেশ ক্লান্ত লাগছে। মা মানে কাল রাতে তো ঝড় হচ্ছিল, তাই ভালো ঘুম হয়নি। তুই এত সকালে উঠলি যে? ও আচ্ছা, নাস্তা বানা, আবিরও খেয়ে যাবে। দেখি শালা কই, একেবারে লাপাতা হয়ে গেছে, যেন কোনো খবরই নেই। আবির সকালে নাস্তা শেষ করে নিজের বাসায় ফিরে এলো। রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁটে হাত দিয়ে এক শয়তানি হাসি দিল সে। নীলার সেই মিষ্টি মুখ আর ভীতি মেশানো ভালোবাসার স্পর্শ যেন তার মনে এখনো তাজা হয়ে আছে। এরপর থেকে শুরু হলো আবিরের প্রতিদিনের মিশন। নীলা অনার্স শেষ করে একটা কোচিংয়ে পড়াতে যায়। প্রতিদিন সকালে নীলা বাসা থেকে বের হলেই দেখে মোড়ের মাথায় আবির বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চশমাটা চোখের উপর তুলে মুচকি হাসে। তুই প্রতিদিন সকালে আমার রাস্তার সামনে এভাবে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকিস কেন বলতো? এলাকার মানুষ কি ভাববে? ওরে আমার মিষ্টি বড় আপু, এলাকার মানুষ ভাববে বোনকে দেখভাল করতে ছোট ভাই এসেছে। আর আমি তো ভাবছি আমার হবু বউকে এক নজরে না দেখলে দিনটা তো শুভ হয় না। আসুন বাইকে উঠুন। তোর বাইকে মরলেও উঠবো না, তুই সর এখান থেকে। নীলার আগে গজগজ করতে করতে একটা রিকশায় গিয়ে উঠল, কিন্তু আবিরকে অত সহজে ছাড়ার পাত্র। সে বাইক স্টার্ট দিয়ে রিকশার একদম পাশাপাশি খুব ধীরে ধীরে চালাতে লাগলো। রিকশার একদম কাছে এসে কানের কাছে ফিসফিস করে গান গাইতে লাগলো। একবার বলো কোন সেই ইশারায়। নীলার রাগে গাল ফুলিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখলো, কিন্তু মুখের উপর রাগ দেখালেও তার মনের ভেতরে কেমন যেন এক মিষ্টি তোলপাড় শুরু হয়ে গেল। বুকের ভেতর ধাক্কা মারা সেই অনুভূতির কথা নীলা নিজেকেও বোঝাতে পারে না। ফাজিল ছেলে একটা, প্রতিদিন এভাবে জ্বালাতন না করলে যেন ওর ভাত হজম হয় না। কিন্তু মনের কোনো গোপন কোণে নীলা সত্যিটা অনুভব করলো। প্রতিদিন সকালে আবিরের এই দুষ্টু চেহারাটা না দেখলে দিনটা এখন তারও কেমন যেন খালি খালি লাগে। কয়েকদিন পরের কথা, নীলা কোচিং শেষ করে রিকশার জন্য দাঁড়িয়ে আছে। আবির দূর থেকে বাইক নিয়ে এসে একদম নীলার পায়ের কাছে হুট করে ব্রেক কষলো। ধুলো উড়ে নীলার শাড়ির আঁচলে গিয়ে পড়লো। তুই কি অন্ধ? গাড়ি চালাতে পারিস না নাকি? নাকি মারার ধান্দা করেছিস? মারতে যাব কেন আপু? মারলে তো আমার নিজেরই ক্ষতি। তোমাকে ভালোবেসে একটু ভরকে দিলাম মাত্র। ওঠো, তোমাকে পৌঁছে দেই। আমি হেঁটে যাব, তবুও তোর সাথে যাব না। তোর চালচলন একদম ভালো ঠেকছে না আবির। তুই দিন দিন বড্ড বেয়াদব হয়ে যাচ্ছিস। আবির বাইক থেকে নেমে নীলার খুব কাছে এসে দাঁড়ালো। নীলার একদম চোখে চোখ রেখে মৃদু হাসলো। বেয়াদবি তো এখনো দেখোই নি আপু। দেখালে তো সোজা কাজী অফিস নিয়ে গিয়ে সই করিয়ে আনতাম। অত ভাব মেরো না তো, উঠে পড়ো চুপচাপ। নীলা আবিরের গায়ের মিষ্টি সুবাস আর গায়ের এত কাছের উপস্থিতি সহ্য করতে না পেরে একটু পিছিয়ে গেল। তার হাত পা হালকা কাঁপছিল। নীলা নিজেকে সামলে নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে হেঁটে রওনা দিল। আবির পেছনে পেছনে বাইক নিয়ে খুব ধীর গতিতে যেতে যেতে মৃদু হাসতে লাগলো। পরদিন সকালে নীলা ভেবেছিল আজ অন্তত আবির আসবে না, কারণ বৃষ্টি নামার উপক্রম হয়েছিল। আকাশে কালো মেঘ জমেছে। কিন্তু গলি থেকে বের হতেই নীলা দেখলো আবির একটা ছাতা হাতে দাঁড়িয়ে আছে। আজ আবার কিসের নাটক? ছাতা নিয়ে কেন দাঁড়িয়ে আছিস? আমার লক্ষ্মী বউটা যেন বৃষ্টিতে ভিজে ঠান্ডা না লাগিয়ে ফেলে, তাই তো দাঁড়িয়ে আছি। চলো তোমাকে কোচিংয়ে পৌঁছে দিয়ে আসি। আমি একা যেতে পারি, আর আমাকে বউ বউ বলে ডাকবি না একদম। আমি তোর চেয়ে বয়সে বড়, তোর ভাইয়ার বন্ধু। সম্মানের সাথে কথা বলতে শিখবি। ভালোবাসায় বয়সের হিসাব থাকে না আপু। আর ওই সম্মানের নাম করে যে দূরত্ব বজায় রাখতে চাও, সেটা আমি ভেঙে গুঁড়ো করে দেব। নীলার বুকটা ধক করে উঠল। আবিরের চোখের গভীর দৃষ্টির সামনে সে একদম স্তব্ধ হয়ে গেল। নীলা দ্রুত হেঁটে সেখান থেকে সরে গেল, কিন্তু পেছনে আবিরের সে অদ্ভুত সুন্দর হাসি আর চাহনি নীলাকে সারা পথ তাড়িয়ে বেড়ালো। প্রতিদিন এভাবে জ্বালাতন শুনতে শুনতে নীলার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছিল। দিন শেষে ঘরে ফিরে নীলার কেবলই মনে হতো আবির কি সত্যিই তাকে ভালোবেসে ফেলেছে, নাকি কেবলই মোহে এসব করছে। কিন্তু হৃদয়ের এক গভীর কোণ প্রতিদিন চিৎকার করে বলে উঠত, ছেলেটার এই দুষ্টু ভরা চাহনিতেই এখন সে ধীরে ধীরে জড়িয়ে পড়ছে। একদিন বিকেলে কোচিং এর কাজ শেষ করে নীলা যখন বাড়ি ফেরার জন্য বের হলো, হঠাৎ পুরো আকাশ কালো হয়ে অন্ধকার নেমে এলো।
কিছু বুঝে ওঠার আগেই মুষলধারে প্রবল বৃষ্টি নামলো। নীলা ছাতা আনেনি, তাই দৌড়ে রাস্তার পাশে থাকা একটা পুরনো বন্ধ কফি শপের শেডের নিচে গিয়ে আশ্রয় নিল। চারপাশে ঝুম বৃষ্টি, রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে গেছে, গাড়ি ঘোড়াও চলছে না। ঠান্ডা বাতাসে নীলার গা শিউরে উঠছিল। ঠিক তখনই বৃষ্টি ভেদ করে একটা বাইক এসে সশব্দে থামলো নীলার সামনে। বাইকের উপর থেকে হেলমেট খুলতেই দেখা গেল আবিরের ভিজে যাওয়া চঞ্চল ও শয়তানি মাখা মুখ। আবির ভিজে যাওয়া চুলগুলো হাত দিয়ে পেছনের দিকে ঠেলে দিল। বাহ, বৃষ্টি, নির্জন আশ্রয় আর সামনে আমার রূপবতী বড় আপু। উপরওয়ালা সত্যি আমার মনের আশা সব একবারে পূরণ করে দিল। আবির, তুই কোথা থেকে হঠাৎ পপকর্ন ফোটানোর মতো উদয় হলি? তুই কি আমাকে সবসময় স্পাই করিস নাকি? ভালোবেসে আগলে রাখা আর স্পাই করা এক জিনিস না আপু। এখন বলো, এই বৃষ্টিতে 1 কাপ ধোয়া ওঠা কফি খাবে, নাকি আমার কাছে এসে একটু উষ্ণতা নেবে? তোর অসভ্য মুখটা একটু বন্ধ রাখবি? বৃষ্টি কমলে আমি সোজা বাড়ি চলে যাব, তুই তোর মতো যা। কিন্তু বৃষ্টি কমার কোনো লক্ষণ দেখা গেল না, বরং বৃষ্টির তোর আরো দ্বিগুণ বেড়ে গেল। চারপাশের বাতাস বইতে লাগলো আর সেই ঠান্ডায় নীলার শরীর কাঁপতে শুরু করলো। আমির বাইকটা একপাশে স্ট্যান্ড করে নীলাকে আর কোনো সুযোগ না দিয়ে এক ঝটকায় টেনে শেডের ভেতরের একটা অন্ধকার নির্জন কোণে নিয়ে গেল। নীলার পিঠ গিয়ে ঠেকলো দেয়ালের সাথে। আবির, কি করছিস তুই? ছাড় আমাকে, রাস্তায় যে কেউ দেখে ফেলবে তো। পুরো রাস্তা ফাঁকা আপু, আজ শুধু এই মুষলধারার বৃষ্টি, এই নির্জন কোণ আর আমরা দুজন, কেউ আসবে না আমাদের মাঝখানে। নীলা বুক ফুলিয়ে দ্রুত নিঃশ্বাস নিচ্ছিল। আবির নীলার এত কাছে চলে এসেছে যে আবিরের নিঃশ্বাসের তাপ নীলার বুকে এসে লাগছিল। আবির নীলার কানের কাছে মুখ নিয়ে হালকা করে একটা ফু দিল। নীলার চোখ দুটো সাথে সাথে বন্ধ হয়ে এলো, তার পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো। আবির কোনো কথা না বলে নিজের পরনের ভিজে যাওয়া শার্টটা একটানে খুলে ফেললো। খালি গায়ে দাঁড়িয়ে সে নিজের শার্টটা নীলার কাঁপতে থাকা শরীরের উপর জড়িয়ে দিল। তারপর নীলার ভিজে যাওয়া কামিজের উপর দিয়ে নীলার কোমর শক্ত করে নিজের দিকে টেনে চেপে ধরলো। আবির, হাত সরা। তুই প্রতিদিন কেন এভাবে আমার দুর্বলতার সুযোগ নিস? তুই কেন আমাকে এভাবে পাগল করিস? কারণ তুমি মুখে 1000বার না বললেও তোমার এই থরথর করে কাঁপা শরীর, তোমার এই বন্ধ হয়ে আসা চোখ বলে দেয় যে তুমি সত্যি শুধু আমাকেই চাও নীলা। নীলা কথা বলতে চেয়েছিল, কিন্তু আবির তাকে কোনো সুযোগ দিল না। আবির নীলার ভিজে যাওয়া গাল দুটো নিজের 2 হাতে চেপে ধরে নীলার ঠোঁটে তৃষ্ণার্ত চুমু আঁকলো। নীলা প্রথমে আবিরের বুকে হাত দিয়ে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বৃষ্টির শব্দের সাথে আর আবিরের তীব্র ভালোবাসার বেপরোয়া টানে নীলা নিজেকে আর ধরে রাখতে পারলো না। সে নিজের সব বাধা ভুলে 2 হাত দিয়ে আবিরের খালি পিঠ জড়িয়ে ধরলো এবং আবিরের সেই গভীর চুমুর উত্তর দিতে লাগলো। অনেকক্ষণ ধরে চলল সে মিষ্টি ও বেপরোয়া ভালোবাসা। বৃষ্টির রিমঝিম শব্দ আর ভালোবাসার ওম যেন সব সময়কে থমকে দিয়েছিল। আবিরের স্পর্শে নীলার ভেতরে সব সংকোচ মুহূর্তেই বরফের মতো গলে জল হয়ে গেল। বৃষ্টি কমার পর নীলা যখন নিজের কাপড় সামলে বাড়ি ফেরার জন্য রিকশায় উঠল, তখন তার ঠোঁট দুটো আবিরের চুমুর গাঢ় স্পর্শে লাল হয়ে ফুলেছিল এবং তীব্র এক তাপে পুড়ছিল। আর আবির রাস্তার মোড়ে দাঁড়িয়ে বাইকে হেলান দিয়ে নিজের ঠোঁটে আঙ্গুল দিয়ে নীলাকে দেখে এক বিজয়ীর হাসি হাসছিল। আমি কি সত্যি এই ফাজিল ছেলেটার প্রেমে পড়ে যাচ্ছি? আমি নিজেকে কিভাবে সামলাবো এখন? রিকশায় বসে নিজের বুকে হাত রেখে আক্ষেপ করে নীলা নিজের মনকে প্রশ্ন করছিল, কিন্তু সেই প্রশ্নের উত্তর তার অজানা ছিল না। আবিরকে এখন আর সে কোনোভাবেই নিজের জীবন থেকে ছিটে ফেলতে পারবে না, কারণ আবিরের ভালোবাসার শিখর নীলার বুকের গভীরে গেঁথে গেছে। এদিকে আবিরের উপর রায়হানের ভরসা যেন দিন দিন আকাশ ছোঁয়া হয়ে উঠছিল। রায়হান তার অফিসের সহকর্মী শান্তাকে পটাতে পারছিল না, তাই সে পরামর্শ নেওয়ার জন্য প্রতিদিন সন্ধ্যাবেলা আবিরের কাছে দৌড়ে আসতো। আবিরও বন্ধুর এই অন্ধ বিশ্বাস আর সহজ সরল মনকে কাজে লাগিয়ে চরম সব ফাজলামি শুরু করে দিল। একদিন সন্ধ্যায় রায়হান খুব উত্তেজিত হয়ে আবিরের রুমে ঢুকলো। আবির তখন খাটে শুয়ে মোবাইল টিপছিল আর নীলার ছবি দেখে দেখে একা একা হাসছিল। দোস্ত, দারুণ খবর আছে। শান্তা আজ আমার সাথে দুপুরে ক্যাফেতে লাঞ্চে যেতে রাজি হয়েছে। তুই বল তো এখন আমি কি করব? ওর সামনে কেমন আচরণ করলে ও একদম ফ্ল্যাট হয়ে যাবে? আরে গুরু, শান্তা মেয়েটা তো সাধারণ টাইপের না, ওর একটু রোমান্টিক আর একটু পাগলাটে টাইপের ছেলে পছন্দ। সাধারণ ডেটিং টিপস দিয়ে ওকে পটানো যাবে না। তা বুঝলাম, কিন্তু আমি ঠিক কি করব বল? তুই তো কত প্রেমের গল্প জানিস, একটা অসাম টিপস দে তো। শোনো গুরু,
তোকে আজ একটা একদম স্পেশাল মাস্টার প্ল্যান দিচ্ছি। রেস্টুরেন্টে গিয়ে যখন শান্তা কফি বা জুসে চুমুক দেবে, তুই সোজা ওর চোখের দিকে আগুন ঝরানো দৃষ্টিতে তাকাবি। তারপর কফি খাওয়া থামিয়ে বলবি, তোমার ঠোঁটের ছোঁয়া লাগা এই কফিতে আজ যদি 120 মিশানো থাকে, আমি এক নিঃশ্বাসে খেয়ে নেব শান্তা। বলিস কি রে, কফিতে বিষের কথা শুনলে মেয়ে আবার ভয় পাবে না তো? আরে ধুর, এটাই তো আজকালের সবচেয়ে ট্রেন্ডি রোমান্টিক ডায়লগ। কফিতে বিষ মানে প্রেমের গভীরতা। আর শুধু ডায়লগ মারলেই হবে না, ডায়লগটা বলার সাথে সাথে তোকে রেস্টুরেন্টের মেঝের উপর এক হাঁটু গেড়ে বসে পড়ে শান্তার হাত দুটো দু হাতে চেপে ধরতে হবে, একদম সিনেমায় যেমন নায়ক করে। সত্যি বলছিস? এসব করলে ও ইমপ্রেস হবে তো, নাকি আবার সিন ক্রিয়েট করবে? 100% ইমপ্রেস হবে গুরু। আমি তোর এত বড় বন্ধু, তোকে কি কখনো ভুল পরামর্শ দিতে পারি? তুই শুধু গিয়ে আজ আমার এই টিপস অ্যাপ্লাই কর, কালই দেখবি শান্তা তোকে ভালোবাসার প্রস্তাব দিয়ে বসে আছে। দুপুরে রায়হান আর শান্তা ধানমন্ডির একটা রেস্টুরেন্টে মুখোমুখি বসেছিল। শান্তা বেশ সাজগোজ করে এসেছিল। ওয়েটার কফি দিয়ে যাওয়ার পর শান্তা মিষ্টি হেসে কফির কাপে চুমুক দিল। ঠিক তখনই রায়হান আবিরের কথা মনে করে নিজের গলার টাইট একটু ঢিল করলো। তারপর নাটকীয় ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সোজা শান্তার কফির কাপটা হাত থেকে টেনে নিয়ে টেবিলের উপর রাখলো। শান্তা চমকে গিয়ে রায়হানের দিকে তাকালো। রায়হান কোনো কিছু না ভেবেই ধপাস করে রেস্টুরেন্টের নোংরা মেঝের উপর এক হাঁটু গেড়ে বসে পড়লো। তারপর শান্তার হাত দুটো খপ করে চেপে ধরে চোখের মনি বড় বড় করে ডায়লগ ছাড়লো। শান্তা, তোমার ঠোঁটের ছোঁয়া লাগা এই কফিতে যদি আজ 120 মেশানো থাকে, আমি এক নিঃশ্বাসে সেই বিষ খেয়ে নেবো। শান্তা, তোমার জন্য আমি মরে যেতেও রাজি। রেস্টুরেন্টের আশেপাশে সব কাস্টমার আর ওয়েটাররা খাওয়া ফেলে হা করে রায়হানের এই কাণ্ড দেখতে লাগলো। হোয়াট? বিষ? রায়হান সাহেব, আপনি কি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন? ক্যাফের ভালো কফিতে বিষ কোথা থেকে আসবে? আর আপনি রেস্টুরেন্টের এত মানুষের সামনে মেঝের নোংরায় হাঁটু গেড়ে বসে আমার হাত ধরে এসব ফালতু নাটক করছেন কেন? ইউ ডিসকাস্টিং লোক একটা। শান্তা রাগে গজগজ করতে করতে টেবিল থেকে নিজের ব্যাগ তুলে নিল এবং কফির কাপটা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সোজা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। রেস্টুরেন্টের সব মানুষ রায়হানের দিকে তাকিয়ে হাসাহাসি করতে লাগলো। রায়হান মেঝের উপর হাঁটু গেড়ে বসে হাত দুটো বাতাসে ভাসিয়ে ধরে একদম থ হয়ে গেল। আবির তো বলেছিল মেয়ে একদম গলে পানি হয়ে যাবে। শান্তা তো বরফ হয়ে কঠিনভাবে রেগে চলে গেল। আবির কি আমাকে কোনো ভুলভাল টিপস দিল নাকি? পরদিন সকালে রায়হান রেগে মেগে আবিরের বাসায় হাজির হলো। আবির তখন ড্রয়িং রুমে বসে আরামে চা খাচ্ছিল। তুই কিসের টিপস দিয়েছিলি আমাকে আবির? শান্তা তো আমাকে পাগল ভেবে রেস্টুরেন্টে ফেলে রেখে চলে গেছে, আমার ফোনও ব্লক করে দিয়েছে। বলিস কি গুরু, সত্যি চলে গেছে? নিশ্চয়ই তুই হাঁটুর বদলে কনুই গেড়ে বসে পড়েছিলি, কিংবা ডায়লগ বলার সময় রোমান্টিক এক্সপ্রেশন দিতে পারিসনি। তোকে তো আমি বলিনি যে ভেপু বাজানোর মতো চিৎকার করে বলতে? প্রেমে এক্সপ্রেশনটাই তো আসল রে ভাই। আমার জীবনটাই তেজপাতা বানিয়ে দিলি তুই। এখন আমি শান্তাকে কিভাবে মানাবো? চিন্তা করিস না গুরু, এর পরের টিপসটা আরও জোশ দেব। শান্তা তো তোর পায়ের নিচে এসে পড়ে থাকবে, তুই শুধু আমার উপর ভরসা রাখ। এই ঘটনার মধ্যে আবিরের ছোট বোন ঋতু বেশ চতুর মেয়ে। সে কয়েকদিন ধরেই আবির আর নীলার হাবভাব পর্যবেক্ষণ করছিল। একদিন বিকেলে ঋতু নীলাদের বাসায় গেল নীলার সাথে গল্প করতে। নীলা তখন রান্নাঘরে নাস্তা বানাচ্ছিল। ঋতু সোজা নীলার ড্রেসিং রুমে গিয়ে ঢুকলো একটু সাজগোজ করার জন্য। ড্রেসিং টেবিলের আয়নায় লিপস্টিক লাগাতে গিয়ে ঋতুর নজর গেল নীলার খাটের পাশের ছোট টেবিলটার নিচে। সে সেখানে ঝিলিক মেরে উঠা একটা জিনিস দেখতে পেল। কাছে গিয়ে উকি দিয়ে দেখতেই ঋতুর চোখ কপালে উঠে গেল। সেটা ছিল আবিরের খুব শখের, প্রায় 4 লাখ টাকা দিয়ে কেনা এক ব্র্যান্ডের হাত ঘড়ি। ঋতু ঘড়িটা হাতে নিয়ে মনে মনে হিসাব মেলাতে লাগলো। ও মা, এটা তো আবির ভাইয়ের সেই ঘড়িটা যেটা ভাইয়া কাউকে ছুতেও দেয় না। এই ঘড়ি নীলাপুর বেডরুমের খাটের নিচে কি করছে? আর ভাইয়া প্রতিদিন যে বিশেষ ফ্রেঞ্চ পারফিউমটা ব্যবহার করে, নীলাপুর ওড়না আর শাড়ির আঁচল থেকেও তো হুবহু একই পারফিউমের সুবাস আসছে। ঋতুর মাথায় তখন বুদ্ধি খেলে গেল। সে বুঝতে পারলো ডাল মে কুছ কালা নেহি, পুরো ডালি কালা হে। ঋতুর মাথায় তখন বুদ্ধি খেলে গেল। সে বুঝতে পারলো ডাল মে কুছ কালা নেহি, পুরো ডালি কালা হে। সে মুচকি হেসে ঘড়িটার একটা ছবি নিজের মোবাইলে তুলে রাখলো। বাসায় ফিরেই
ঋতু সোজা আবিরের রুমের দিকে দৌড় দিল। আবির তখন নিজের বিছানায় শুয়ে শুয়ে গুনগুন করে গান গাইছিল আর নীলার চশমা পরা একটা ছবি দেখে হাসছিল। ঋতু রুমে ঢুকে কোনো কথা না বলে ধাম করে ভেতরের দরজায় খিল তুলে দিল। কি রে ঋতু, তুই হুট করে রুমে ঢুকে দরজা বন্ধ করলি কেন? তোর মানসিক সমস্যা হয়েছে নাকি? ঋতু শান্ত হয়ে হেঁটে আবিরের খাটের কাছে এলো। তারপর নিজের ফোনটা বের করে আবিরের চোখের সামনে তুলে ধরলো। ফোনের স্ক্রিনে নীলাদের বাসার খাটের কোণে পড়ে থাকা আবিরের দামি ঘড়িটার ছবি জ্বলজ্বল করছে। হ্যালো হিরো, নীলার রুমের খাটের নিচে তোর ওই 4 লাখ টাকার দামি ব্র্যান্ডের ঘড়িটা কি করছিল? একটু দয়া করে ব্যাখ্যা করবি কি? আবিরের গায়ের রক্ত যেন মুহূর্তে হিম হয়ে গেল। সে কপালের ঘাম মুছে চোখ বড় বড় করে তোতলাতে লাগলো। কি? কিসের ঘড়ি? এটা কার ঘড়ি? তুই এসব কোথা থেকে পেলি? তুই কি হাবিজাবি বলছিস উল্টাপাল্টা? একদম নাটক করবি না ভাইয়া, আমি সব ধরে ফেলেছি। নীলা আপুর ওড়নায় তোর ফ্রেঞ্চ পারফিউমের গন্ধ, আর তোর চাবি দিয়ে গোপনে নীলাদের বাসায় ঢোকার কীর্তি আমি সব জানি। তুই আমাদের নীলা আপুর সাথে গোপনে প্রেম করছিস? বাহ ভাইয়া বাহ, রায়ান ভাইয়া তোকে বন্ধু ভাবে, আর তুই ওনার বোনের পেছনে লেগেছিস। আবির এবার একদম ভয় পেয়ে খাট থেকে নেমে ঋতুর দুটো হাত চেপে ধরলো। সে নরম সুরে মিনতি করতে লাগলো। ওরে আমার লক্ষ্মী বোন ঋতু, আমার মিষ্টি বোন, তুই একদম চিল্লাবি না প্লিজ, আস্তে কথা বল। কেউ শুনলে কিন্তু আমার চামড়া গুটিয়ে ফেলবে রে। তুই কি চাস বল? তুই তো আমার প্রাণের বোন। এই তো সোজা লাইনে এসেছ ভাইয়া। শোন, যদি চাস ওই ছবি আর তোর এই গোপন রোমান্সের খবর আমি রাইহান ভাইয়া আর ওর মার কাছে না পৌঁছাই, তাহলে আমার কিছু ছোট্ট শর্ত মেনে নিতে হবে। কি শর্ত? বল, তোর কি চাই? 1, আগামীকাল ধানমন্ডি 8 নম্বরের যতগুলো শপিং মল আছে সেখান থেকে আমি যা যা কিনবো সব শপিংয়ের বিল তোর পকেট থেকে যাবে। 2, প্রতি শনিবারে আমাকে ঢাকার সবচেয়ে দামি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বিরিয়ানি, কফি আর ডেজার্ট খাওয়াতে হবে। 3, আর আমার কলেজের মাসিক পকেট মানি আজ থেকে ডাবল করে দিবি, নয়তো এক ফোনেই রাইহান ভাইয়া জেনে যাবে যে তার পরম বন্ধু রাতে তার বোনের ঘরে গিয়ে খাটের নিচে বিড়াল ডাকছে। আবির মাথায় হাত দিয়ে ধপাস করে খাটে বসে পড়লো। সে কান্নার মতো মুখ করে আক্ষেপ করতে লাগলো। ওরে বাপরে বাবা, আমি তো নীলার প্রেমে পড়ে এখন নিজের বোনকে নিজের হবু শাশুড়ি বানিয়ে ফেলেছি। তুই তো আমাকে একেবারে নিঃস্ব করে ভিক্ষুক বানিয়ে ছেড়ে দিবি রে ঋতু। এত টাকা আমি কোথায় পাবো? নো মানি নো সিক্রেসি ভাইয়া। রায়ান ভাইয়াকে কল দেব নাকি বল? না না, কোনো ফোন দিতে হবে না। তোর সব শর্ত মেনে নিলাম বাবা, তুই যা বলবি তাই হবে, শুধু মুখটা বন্ধ রাখিস। ঋতু বিজয়ের হাসি হেসে রুম থেকে বের হয়ে গেল। আর আবির ঘরে একা বসে দেয়ালে ঝুলানো নীলার ছবির দিকে তাকিয়ে আক্ষেপ করে ফিসফিস করে বলতে লাগলো। সুন্দরী নীলা, তোমাকে নিজের বউ বানাতে গিয়ে আমার পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। রায়হান প্রতিদিন রেস্টুরেন্টে গালি খাচ্ছে আর আমার নিজের বোন আমাকে নিত্যদিন ব্ল্যাকমেইল করছে, কিন্তু তাও আমি দমে যাব না। তোমায় আমি আমার বউ বানিয়েই ছাড়বো। আবিরকে শর্ত দিয়ে পকেট ফাঁকা করার পর থেকে ঋতু এখন মহা আনন্দে দিন কাটাচ্ছে। আর এদিকে নীলার মন ও মস্তিষ্কের লড়াইটা যেন দিন দিন আরো তীব্র হয়ে উঠছে। আবিরের পাগলামিগুলো এখন আর তাকে বিরক্ত করে না, বরং অদ্ভুত এক শান্তি দেয়। একদিন দুপুরে নীলা কোচিং থেকে বের হতেই দেখলো আবির বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তবে আজ আবিরের হাতে ছিল একটা ছোট্ট বাক্সে তার পছন্দের চকলেট আর এক গুচ্ছ লাল গোলাপ। নীলা কিছু বলার আগে আবির গোলাপগুলো নীলার দিকে বাড়িয়ে দিল। এই নাও বড় আপু, তোমার জন্য ছোট একটা উপহার। আজ কিন্তু একদম না করা যাবে না। তুই প্রতিদিন এসব কেন করিস বলতো? মানুষজন দেখলে কি বলবে? মানুষজন ভাববে একটা ছেলে তার মনের মানুষকে কত ভালোবাসে। এখন চুপচাপ ফুলগুলো নাও আর আমার সাথে চলো, আজ তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। নীলা আর কোনো প্রতিবাদ করতে পারলো না। মিষ্টি একটা হাসি দিয়ে সে বাইকের পেছনে গিয়ে বসলো। আবির বাইক চালিয়ে নীলাকে নিয়ে গেল নদীর পাড়ে, যেখানে শহরের কোলাহল পৌঁছায় না। বাতাসের মৃদু মন্দ দোলায় নীলার চুল উড়ছিল। আবির নদীর পাড়ে ঘাসের উপর বসে নীলার হাতটা নিজের 2 হাতে তুলে নিল। নীলা, তুমি যতই অস্বীকার করো না কেন, তোমার চোখের ওই ভাষা কিন্তু আমি ঠিকই পড়তে পারি। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? নীলা আবিরের চোখের দিকে তাকালো। সেই চোখে ছিল গভীর ভালোবাসা আর অসীম সত্যতা। নীলার হৃদয়ের বরফ একদম গলে জল হয়ে গেল।
সে মৃদু হেসে আবিরের দিকে এক পা এগিয়ে এলো এবং পরম শান্তিতে আবিরের কাঁধে নিজের মাথাটা রেখে দিল। ফাজিল একটা ছেলে তুই, সত্যি বড্ড ভালোবাসিস আমাকে, তাই না? ঠিক সেই মুহূর্তে আবিরের বুকে মাথা রেখে নীলার মনে হলো পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় এটাই। আবির নীলার কপালে আলতো করে চুমু আঁকলো। নীলার মনে হলো সে আবিরের প্রেমে সত্যি হাবুডুবু খাচ্ছে, কিন্তু এই সুখ বেশিক্ষণ স্থায়ী হলো না। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে নীলার মনে হঠাৎ অপরাধবোধ চেপে বসলো। রায়হানের চঞ্চল মুখ আর তাদের পরিবারের বিশ্বাস নীলার চোখের সামনে ভেসে উঠল। রায়হান আবিরকে ভাইয়ের মতো বিশ্বাস করে, আর সে কিনা ভাইয়ের বন্ধুর সাথে গোপনে প্রেম করছে। রায়হান জানতে পারলে আবির আর তার বন্ধুত্ব শেষ হয়ে যাবে, দুই পরিবারের মুখ পুড়ে যাবে। আমি এটা কি করছি? আমি আমার ছোট ভাইয়ের মতো বন্ধুকে ঠকাচ্ছি। রায়হান জানতে পারলে সামলাতে পারবে না, এটা ভুল, চরম ভুল। পরদিন সকালে নীলা আবিরকে কল দিয়ে নদীর পাড়ে ডেকে পাঠালো। আবির খুব হাসি মুখে নীলার সামনে এসে দাঁড়ালো, কিন্তু নীলার জল ভরা চোখ দেখে আবিরের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। আবির শোন, আমি অনেক ভেবে দেখলাম আমাদের মাঝে আসলে কিছু হতে পারে না, সম্ভবই না। তুই আজ থেকে আমার জীবন থেকে চিরতরে সরে যাবি। মানে তুমি এসব কি বলছো নীলা? কালই তো তুমি, আর আজ হঠাৎ কি হলো? কাল যেটা হয়েছিল সেটা একটা ভুল ছিল। তুই আমার ছোট ভাই, রায়হানের বন্ধু, বয়সে আমার ছোট। আমি তোকে ভালোবাসতে পারি না আবির, এই সম্পর্ক মেনে নেওয়া অসম্ভব। তুই প্লিজ আমাকে ভুলে যা, আর আমার সামনে কোনোদিন আসবি না। ও, তো তোমার কাছে ভালোবাসাটা একটা হিসাব নিকাশ আর ভুল মনে হলো? এতগুলো দিন যা কিছু হলো সব নাটক ছিল। বেশ, তুমি যখন চাচ্ছ আমি মরে যাই, তবে তাই হবে। আর কোনো দিন তোমার সামনে এই আবির আর দাঁড়াবে না। আবির রাগে ও অপমানে বাইক স্টার্ট দিয়ে এক মুহূর্তেই চোখের আড়াল হয়ে গেল। নীলা হাঁটুর উপর মুখ রেখে নদীর পাড়ে হাওমাও করে কেঁদে উঠল। আবির চলে যাওয়ার পরদিন থেকে নীলার জীবন যেন থেমে গেল। প্রতিদিন সকালে গলির মোড়ে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা সেই চঞ্চল ছেলেটা আর নেই। ভার্সিটি বা কোচিং এর পথে আর কেউ গান গেয়ে রিক্সার পাশ দিয়ে যায় না। দিন কেটে যেতে লাগলো, কিন্তু নীলার রাতগুলো যেন আর শেষ হয় না। রাতের পর রাত নীলা বিছানায় শুয়ে আবিরের স্মৃতিতে ছটফট করে। নীলার চোখ থেকে জল পড়া থামে না। ঘরের আলো নিভিয়ে এসে বালিশে মুখ গুজে কাঁদে। আবির, তুই সত্যি সত্যিই চলে গেলি? আমাকে এইভাবে ছেড়ে দিলি? আমি তো তোকে শুধু মুখের কথাই চলে যেতে বলেছিলাম। তুই কেন বুঝলি না যে তোকে ছাড়া আমার এক মুহূর্তও চলে না? দিন দিন নীলার খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে গেল। টেবিলে খাবার সাজানো থাকে, কিন্তু নীলা এক লোকমাও মুখে তুলতে পারল না। গাল ভেঙে চোখের নিচে কালো দাগ পড়ে গেল তার। ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে নীলা নিজের দিকে তাকিয়ে শিউরে ওঠে। সে বোঝে আবিরকে সরিয়ে দিতে গিয়ে সে নিজের আত্মাটাকে নিজের শরীর থেকে বের করে দিয়েছে। আবিরকে ছাড়াই বেঁচে থাকা শুধু এক যন্ত্রণা ছাড়া আর কিছুই নয়। ভুল করেছি আমি। সমাজের ভয়, ভাইয়ার ভয় করতে গিয়ে আমি নিজের ভালোবাসা শেষ করে দিচ্ছি। আবির ছাড়া আর কোনো গতি নেই, আমাকে আবিরের কাছে যেতেই হবে। তারপর আর কোনো দ্বিধা নয়। নীলা আর নিজেকে ধরে রাখতে পারল না। একদিন বিকাল বেলা সে বাসা থেকে এক কাপড়ে বেরিয়ে একটা রিক্সা নিয়ে সোজা আবিরের বাসার উদ্দেশ্যে চলল। আবিরের বাসার সামনে গিয়ে দরজায় বেল দিল নীলা। দরজা খুলতেই আবির সামনে এসে দাঁড়ালো। আবিরের চেহারাতেও বিরহের ছাপ স্পষ্ট। মুখটা শুকিয়ে গেছে, চোখে অদ্ভুত এক ক্লান্তি। কিন্তু নীলাকে দেখে আবির মুখ গম্ভীর করার চেষ্টা করলো। তুমি এখানে কেন এসেছো নীলা? আমি তো তোমার জীবন থেকে সরে গেছি, আর কি চাও? নীলা আর কোনো কথা শুনলো না। আবিরকে থামিয়ে দিয়ে নীলা দৌড়ে গিয়ে আবিরের বুকে আশ্রে পড়লো এবং আবিরের শার্টের কলার শক্ত করে চেপে ধরে কেঁদে ফেললো। একদম চুপ কর, ফাজিল ছেলে। তুই কেন আমার কথা মতো চলে গেলি? তুই জানিস না তোকে ছাড়া আমি মরে যাচ্ছি? আমি তোকে ভালোবাসি রে গাধা, বড্ড ভালোবাসি। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তুই আমাকে বিয়ে করবি? বল, করবি? আবিরের বুকের ভেতরে সব রাগ আর অভিমান নীলার এই ভালোবাসার আত্মপ্রকাশে এক মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে গেল। আবির নীলাকে দুই বাহু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে নীলার মাথায় ঠোঁট ছোঁয়ালো। এতদিনে হুঁশ হলো? কতদিন পর এই কথাটা শুনলাম। আমি তো তোমার মুখ থেকে এই প্রপোজালটা শোনার জন্যই এতদিন অপেক্ষা করছিলাম বড় আপু। ঠিক তখনই ড্রয়িং রুমের ভিতর থেকে একসাথে হাততালির শব্দ ভেসে এলো। নীলা চমকে উঠে আবিরের বুক থেকে সরে দাঁড়িয়ে ভেতরে তাকালো। সেখানে হাসি মুখে দাঁড়িয়ে আছে আবিরের মা রায়হান, রেহানা বেগম এবং ঋতু। ভাইয়া, মা, তোরা এখানে? হ্যাঁ রে আপু, ঋতু তো আমার সব আগেই বলে দিয়েছিল। আর আবির আমাকে না জানিয়ে কোনো কাজ করে নাকি? ও আমাকে আগেই সব বলছে যে সে তোকে ভালোবাসে। আমি তো ভেবেছিলাম তুই ওকে মেনে নিবি না।
তাই এই নাটক সাজানো হয়েছিল তোকে সত্যিটা বোঝানোর জন্য। রেহানা বেগম নীলার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দেয়। আমার আবির ছেলেটা একটু চঞ্চল হতে পারে, কিন্তু ও তোকে সত্যিই রাজরানীর মতো রাখবে নীলা। আমি খুব খুশি তোদের এই দেখে। ঋতু আবিরের দিকে তাকিয়ে চোখ টিপে দেয়। এইবার তো হবু ভাবিকে পাওয়ার আনন্দে আমার সব শপিং আর পকেট মানির আবদার গুনে গুনে মেটাবে নাকো হিহি। আবির ঋতুর মাথায় গাঁটটা মেরে বলে, তোর পাওনা তো পরে মেটাবো, আগে রায়হান দোস্ত আমার শ্যালক মহাশয়কে একটা জড়িয়ে ধরি। সবাই একসাথে হেসে উঠল। রায়হান আবিরকে জড়িয়ে ধরলো আর নীলার হাত আবিরের হাতের উপর এনে তুলে দিল। এতদিনের ভুল বোঝাবুঝি, বিরহ আর জমানো কান্না, শেষে নীলার ঠোঁটে ফুটে উঠল এক সুন্দর নিশ্চিন্ত মিষ্টি হাসি। আবির নীলার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আর কোনোদিন আমার কাছ থেকে দূরে যাওয়ার কথা বলবে? নীলা মৃদু হেসে আবিরের হাতে চাপ দিয়ে বুঝিয়ে দিল, কখনোই না। ভালোবাসার এই মিষ্টি পরিণতিতে শেষ হলো তাদের প্রেম কাহিনী। সমাপ্ত।